তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট। রেজাল্টিং ট্রাস্ট এই চ্যাপ্টারটা থেকে আগে অনেক পিকিউ আসতো, তো এখন এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফর এসএ কোয়েশ্চেন। এটা এখন এসএর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর পিকিউ হচ্ছে গিয়ে তোমার এখন এটা তোমার সাইড ইস্যু হিসেবে আসতে পারে, এবং এটা এখন পিকিউটা হয়ে গেছে হচ্ছে রেয়ার। এবং এখান থেকে এসএটাই এক্সামিনার বেশি দিয়ে থাকে। আর এস এর অ্যাঙ্গেলটা আমরা যেটা বলতে পারি যে এস এর অ্যাঙ্গেলটা হচ্ছে মানে হোয়াই ডু রেজাল্টিং ট্রাস্টস অ্যারাইজ। তো হোয়াই এর মধ্যে আমরা আর একটু জিনিস ডিসকাস করে ফেলতে পারি যে অ্যাড, অলসো, হোয়েন ডু রেজাল্টিং ট্রাস্টস অ্যারাইজ। ঠিক আছে, তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে কেন রেজাল্টিং ট্রাস্টগুলো অ্যারাইজ করে। হোয়াই ডু রেজাল্টিং ট্রাস্টস অ্যারাইজ। ভালো একটা এসে প্রিপেয়ার করতে পারলে উইথ একাডেমিক ওপিনিয়ন, তাহলে তোমার এটা কমন পড়ার সম্ভাবনা বেশি। হয় রেজাল্টিং ট্রাস্ট আসবে, না হলে কনস্ট্রাকটিভ ট্রাস্টের এসে আসবে। হ্যাঁ, যে কোনো একটা এক্সামিনার আপাতত দিচ্ছে। আর পিকিউর জন্য আমরা এটা যেহেতু রেয়ারলি আসে, এখন এটা তো আর মানে আসে না বললেই চলে পিকিউর ইস্যু। আর যদি থাকেও তোমার কাছে নোটসটা থাকবে, তুমি সাইড ইস্যু হিসেবে থাকবে আর কি। যে কোনো একটা কোয়েশ্চেনে হয়তো অল্প একটু ইস্যু রেজাল্টিং ট্রাস্ট নিয়ে আসতে পারে সাইড ইস্যু হিসেবে। মানে সাইড ইস্যু বলতে বোঝাচ্ছে যে একটা কোয়েশ্চেনে হয়তো 4টা ইস্যু আছে বা 5টা ইস্যু, এর মধ্যে একটা ইস্যু হতে পারে হচ্ছে ফ্রম রেজাল্টিং ট্রাস্ট। কিন্তু আগে এটা অনেক ফ্রিকোয়েন্ট একটা পিকিউ ছিল। আচ্ছা, তাহলে এই স্লাইডটা আমি গ্রুপে দিয়ে দিব রেজাল্টিং ট্রাস্টের। এই স্লাইডটা থেকে আমাদের যে আইডিয়াটা হয়ে যাবে, এই স্লাইডটা থেকে আমাদের বেসিক আইডিয়াটা হয়ে যাবে। সেটা হচ্ছে যে হোয়েন রেজাল্টিং ট্রাস্টস জেনারেলি অ্যারাইজ, তারপরে হচ্ছে টাইপস অফ রেজাল্টিং ট্রাস্ট, তারপরে হচ্ছে প্রিজিউম রেজাল্টিং ট্রাস্ট, অটোমেটিক রেজাল্টিং ট্রাস্ট, অ্যান্ড পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, তোমার প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট। এখানে খেয়াল রাখবা যে ওইটা কিন্তু আমাদের পাওয়ার অফ অ্যাপয়েন্টমেন্ট, এখানে পিওএ মিনস হচ্ছে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট। এই জিনিসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা খুব ছোট একটা স্লাইড, মানে জিনিসগুলা আমাদের ওই নন চ্যারিটেবল পারপাস ট্রাস্টে যেরকম ছোট অনেকগুলো ইস্যু, তো এখানেও ছোট ছোট ইস্যুসগুলো আছে। আর তারপরে একটা স্লাইড আমি দিয়ে দিব, সেটা হচ্ছে এসেটার জন্য। এই এসেটার জন্য হোয়াই ডু রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ, এখানে এসের অ্যান্সারটাও থাকবে, এসের অ্যান্সারটাও আছে। তারপরে হচ্ছে স্ট্রাকচারও দেওয়া থাকবে, প্লাস হচ্ছে তুমি কি কি একাডেমিক ওপিনিয়ন অ্যাড করতে পারো, তারপরে কি কি কেসেসগুলো অ্যাড করতে পারো। হ্যাঁ, এগুলো সব সাজেশন একটার মধ্যেই দেওয়া থাকবে। যে এখানে এক্সামিনাররা হোয়াই ডু রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজের মধ্যে কি কি জিনিসগুলা দেখতে চায় এক্সামিনার্স রিপোর্ট, তারপরে ইন্ট্রোডাকশনটা তোমার কিরকম হবে, তারপরে রেজাল্টিং ট্রাস্টের জন্য যে থিওরিগুলো আছে,
যে থিওরি 1 কেন রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ করে, ঠিক আছে, এখানে থিওরি 1 এর ডিসকাশন। তারপরে থিওরি 2, তারপরে হচ্ছে থিওরি 3 কেন রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ করে। সবগুলোর সাথে সাথে আবার ডিসকাস করতে হয় হচ্ছে তোমার প্রত্যেকটা থিওরির ফরে এবং এগেইনস্টে। তারপরে এখানে একটু ডিসকাস করতে হবে হচ্ছে ইস্যুস অফ ইলিগ্যালিটি, ইস্যুস অফ ইলিগ্যালিটি। তারপরে কনক্লুশন। ঠিক আছে, এইভাবে তোমাকে এসেটা প্রিপেয়ার করতে হবে। এখানে একাডেমিক ওপিনিয়ন গুলা কি কি তুমি দিতে পারো, সবগুলো তো দেওয়া লাগবে না, যে কোনো 3টা বা 4টা ওপিনিয়ন তুমি অ্যাড করতে পারো। আর এখানে কেসের লিস্ট দেওয়া আছে, এখান থেকে তুমি যে কোনো 5টা বা 6টা কেস যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তুমি ডিসকাস করতে পারো। আলটিমেটলি এই স্লাইডটাই তোমার এসের জন্য কাজে লাগবে আর কি, হোয়াই ডু রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ। এখন এছাড়াও যেটা করে দেওয়া যায় সেটা হচ্ছে যে একটা এসে তোমাকে দিয়ে দেওয়া যায় যে এরকম একটা এসে, তুমি এটা একটু প্যারাফ্রেজ করে নিবা, কিন্তু এটাতে তোমার জন্য মানে ওই টু দ্য পয়েন্ট অ্যান্সার বা ভালো নাম্বার পাওয়াটা একটু ঝামেলা হয়ে যাবে। যেমন ধরো যে এরকম একটা এসে যদি আমি তোমাকে দিয়ে দিই, হোয়াই ডু রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ, এসেটা যদি দিয়ে দেওয়া হয়, এটা তো প্যারাফ্রেজ করলে অনেক সময় দেখা যায় যে ওই প্লেজারিজম হওয়ার সম্ভাবনা থাকে। এরকম আমি তোমাকে এসে দিয়ে দিতে পারি, অনেকগুলাই 2-3টা এসে ফরম্যাট আছে, কিন্তু তুমি যদি এটা ভালো মতো পড়ে এসেটা প্রিপেয়ার করো, এই এসেটা পড়ার পরে তাহলে ভালো হবে আর কি। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট থেকে আমাদেরকে এক্সামের জন্য করতে হচ্ছে তোমার এসে, একটা ভালো একটা এসে প্রিপেয়ার করতে হবে। আর ভালো এসেটার জন্য যা যা লাগবে সেটা এই ডকুমেন্টের মধ্যে আছে, এর বাইরে যাওয়া লাগবে না, বিকজ এখানে যা ডকুমেন্টস নেওয়া হয়েছে সবগুলাই পেনারের বই থেকেই নেওয়া হয়েছে, পেনার থেকেই নেওয়া হয়েছে, প্লাস হচ্ছে গিয়ে সাবজেক্ট গাইড থেকেও নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বেসিকটা দেখে ফেললাম এখানে, মানে যে আমাদের কি কি পড়তে হচ্ছে। এখন আমরা রেজাল্টিং ট্রাস্টের ইস্যুসগুলো আমরা কভার করি। তাহলে খেয়াল রাখতে হবে যে আমরা জানি যে ট্রাস্ট হতে পারে হচ্ছে এক্সপ্রেস, ট্রাস্ট হতে পারে হচ্ছে ইমপ্লাইড। এক্সপ্রেস ট্রাস্ট বলতে যেটা বোঝায়, যেটা হচ্ছে যে আমাদের সেটলার এক্সপ্রেসলি ট্রাস্টিকে বলবে, এক্সপ্রেসলি হয় ওরালি বলবে অথবা ইন রাইটিং, যে কাকে প্রপার্টি দিতে হবে, কি প্রপার্টি দিতে হবে। এখানে বেনিফিশিয়ারিকে যে প্রপার্টি দিতে হবে, এটা কি একটা পার্সন নাকি না একটা কোম্পানি, নাকি না এটা হচ্ছে গ্রুপ অথবা ক্লাস অফ পিপল, এটা আমাদের সেটলার ট্রাস্টিকে বলে দিবে। তাহলে যদি এক্সপ্রেসলি বলে দেয়, অথবা তোমার এক্সপ্রেসলি মিনস হচ্ছে ওরালি অথবা ইন রাইটিং, যে ট্রাস্ট প্রপার্টি কি হবে, ট্রাস্ট প্রপার্টি কি এবং বেনিফিশিয়ারি কারা, এটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্রেস ট্রাস্ট। তাহলে দিজ আর কল্ড এক্সপ্রেস ট্রাস্ট, এক্সপ্রেস ট্রাস্ট। মানে সেটলার তো এক্সপ্রেসলি বলেই দিল যে ট্রাস্ট প্রপার্টি কি হবে, বেনিফিশিয়ারি কি হবে, যে 60,000 পাউন্ডস
তুমি ডিস্ট্রিবিউশন করবা হচ্ছে, বেনিফিশিয়ারি হচ্ছে তার এমপ্লয়ি। এই যে সে এক্সপ্রেসলি বলে দিল ওরালি অথবা ইন রাইটিং ট্রাস্ট প্রপার্টি কি হবে এবং বেনিফিশিয়ারি কারা হবে, এই জন্য ট্রাস্টটা হয়ে গেল হচ্ছে এক্সপ্রেস ট্রাস্ট। এখন ট্রাস্ট যে শুধু এক্সপ্রেস হবে তা না, ট্রাস্ট ইমপ্লাইডও হতে পারে। ট্রাস্ট ইমপ্লাইডও হতে পারে। আর এই ইমপ্লাইড ট্রাস্টটা তৈরি করে হচ্ছে কোর্ট। তাহলে ইমপ্লাইড ট্রাস্টগুলো কোনো পার্সন ইমপ্লাইড ট্রাস্ট তৈরি করতে পারে না। ইমপ্লাইড ট্রাস্ট তৈরি করে হচ্ছে কোর্ট। ইমপ্লাইড ট্রাস্ট হচ্ছে ট্রাস্ট ইম্পোজড বাই কোর্ট। কোর্ট এই ট্রাস্টগুলোকে তৈরি করে, ইম্পোজ করে। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবে একটা মানে হিউম্যান বিং এর পক্ষে অথবা কারো পক্ষে ইমপ্লাইড ট্রাস্ট ক্রিয়েট করা সম্ভব না। এটা শুধুমাত্র কোর্ট তৈরি করতে পারে। তাহলে কিরকম হতে পারে, এখানে দুইটা সিচুয়েশন হতে পারে ইমপ্লাইড ট্রাস্টের জন্য। সিচুয়েশন ওয়ান হচ্ছে এক্স ওয়াই কে একটা গাড়ি দিয়ে বলল যে এই গাড়িটা 10th of মার্চ দেওয়ার জন্য টু জেড। এখন 9th of মার্চ 2024 জেড ডাইড। ঠিক আছে, 10 তারিখে এটা দিতে বলেছিল। যখনই সে ট্রাস্টটা ক্রিয়েট করলো তখনই আমাদের গাড়িটা লিগ্যাল টাইটেলটা চলে গেছে হচ্ছে টু দ্য ট্রাস্টি, আর ইকুইটেবল টাইটেলটা চলে গেছে হচ্ছে টু দ্য বেনিফিশিয়ারি। তাহলে সেটলারের কাছে আছে হচ্ছে গিয়ে লিগ্যাল টাইটেল, আর এমনি ট্রাস্টির কাছে আছে হচ্ছে গিয়ে লিগ্যাল টাইটেল, আর বেনিফিশিয়ারির কাছে আছে হচ্ছে ইকুইটেবল টাইটেল। কিন্তু যখনই আমাদের জেড মারা গেল 9 তারিখে, 10 তারিখে তো তাকে গাড়িটা দেওয়ার কথা। এখন আর গাড়িটা তো জেড কে দেওয়া যাচ্ছে না। যেহেতু জেড কে দেওয়া যাচ্ছে না, তাহলে কোর্ট এখানে যেটা বলবে সেটা হচ্ছে যে এই যে ইকুইটেবল টাইটেলটা, যেটা এখন আর জেড কে দেওয়া পসিবল হচ্ছে না, এবং ইকুইটেবল টাইটেলটা একটা ভ্যাকুয়াম, একটা এমটিনেসের মধ্যে থাকতে পারে না। তো এই ইকুইটেবল টাইটেলটা এখন আমাদের ট্রাস্টি, এই ইকুইটেবল টাইটেলটা এখন হোল্ড করবে হচ্ছে ফর দ্য সেটলার। তাহলে কোর্ট বলবে এইখানের মধ্যে যে এই যে ওয়াই প্রথমে ছিল হচ্ছে যে ফার্স্টলি ওয়াই ছিল হচ্ছে একজন এক্সপ্রেস ট্রাস্টি, ছিল একজন এক্সপ্রেস ট্রাস্টি। ঠিক আছে, এক্সপ্রেস ট্রাস্ট প্রথমে ছিল, কিন্তু আফটার জেডস ডেথ, জেডের ডেথের পরে যেটা হয়ে যাচ্ছে, ওয়াই উইল বিকাম, কারণ এখন ওয়াই বলতে পারবে না যে জেড যেহেতু মারা গেছে আমি গাড়িটা রেখে দিই, এটা সে বলতে পারবে না। কোর্ট বলবে যে ওয়াই তুমি এখন যেটা করবা, কোর্ট ওয়াইকে বলে দিবে এইখানে যে ওয়াই এখন তুমি হয়ে গেছো হচ্ছে রেজাল্টিং ট্রাস্টি, তুমি এখন হয়ে গেছো রেজাল্টিং ট্রাস্টি। তোমাকে এখন যেটা করতে হবে, প্রপার্টিটা তুমি হোল্ড করবে হচ্ছে ফর এক্স। তাহলে আগে সে হোল্ড করতে হচ্ছে এক্সপ্রেস ট্রাস্টের আন্ডারে, ওয়াই প্রপার্টিটা হোল্ড করতে ফর জেড। এখন ওয়াই উইল হোল্ড দ্য প্রপার্টি ফর এক্স, সে এখন এক্স এর জন্য হোল্ড করবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো জিনিসটা? ওকে, তাহলে এখন আমরা দেখতেছি যে এখানে তাহলে এই ট্রাস্টটা যে ক্রিয়েট করে দিল সেটা হচ্ছে কোর্ট। কারণ এক্স তো বলেছিল হচ্ছে গিয়ে আমাদের ওয়াই কে প্রপার্টিটা জেড কে দেওয়ার জন্য, এটাই তো তার ছিল এক্সপ্রেস তোমার ইন্টেনশন, এটাই ছিল হচ্ছে এক্সপ্রেস ট্রাস্ট। কিন্তু জেড মারা গেলে কি হবে সেটা তো সে বলেনি। এই জন্য জেড মারা গেলে কি হবে এটা বলে দিচ্ছে হচ্ছে কোর্ট বলে দিচ্ছে যে হ্যাঁ, ইফ জেড ডাইস, তাহলে তুমি যেটা করবা যে তুমি এটা এখন সেটলারের জন্য হোল্ড করবে। তাহলে
এই যে প্রপার্টিটা আবার ব্যাক করে চলে গেল হচ্ছে গিয়ে টু দা সেটলার। ঠিক আছে, প্রপার্টিটা আবার আমাদের সেটলারের কাছে ব্যাক করে গেল, তার মানে এটা রেজাল্ট ব্যাক করলো, তার কাছে আবার ফেরত চলে আসলো। এই জন্য এই ট্রাস্টটাকে বলা হচ্ছে তোমার রেজাল্টিং ট্রাস্ট। ঠিক আছে, তাহলে একটা ট্রাস্টের আমরা এখানে এক্সাম্পল দেখলাম। তাহলে রেজাল্টিং ট্রাস্টের মধ্যে আমরা প্রথম ক্যাটাগরিটা আমরা দেখে ফেলেছি, এটাকে বলা হয় মানে এই ইমপ্লয়েড ট্রাস্টের মধ্যে আমরা প্রথম ক্যাটাগরি দেখে ফেললাম, এটা রেজাল্টিং। আরেকটা ইমপ্লয়েড ট্রাস্ট আছে, এটা হচ্ছে সিচুয়েশন 2। আরেকটা আছে হচ্ছে তোমার ইমপ্লয়েড ট্রাস্ট, সেটা হলো আমাদের এক্স ওয়াই কে 50,000 পাউন্ড দিয়ে বললো যে 50,000 পাউন্ড তোমাকে আমি দিচ্ছি, 50,000 পাউন্ড তোমাকে আমি দিচ্ছি হচ্ছে অন 1st of January 2020। তাহলে 3 বছর পরে যেটা তুমি করবা, 3 বছর পরে এই টাকাটা তুমি দিয়ে দিবা হচ্ছে টু জেড। ঠিক আছে, তাহলে আফটার 3 ইয়ার্স এটা জেড কে দিতে হবে, মানে 1st of January 2023-তে। এখন আমাদের ওয়াই যেটা করলো, এই 50,000 পাউন্ড সে কিছু শেয়ার কিনে ফেললো, বা সে এটা দিয়ে লটারি কিনে ফেললো, বা এটা দিয়ে সে কোনো একটা প্রপার্টি পারচেস করলো। হ্যাঁ, তাহলে এখন এটার ভ্যালুটা 3 বছর পরে এই 50,000 পাউন্ডের ভ্যালু এখন হয়ে গেছে হচ্ছে 80,000 পাউন্ড। তাহলে যে 50,000 পাউন্ড ছিল ট্রাস্ট প্রপার্টি, এটা এখন ইনক্রিজ হয়ে গেছে হচ্ছে 80,000 পাউন্ড। এখন আমাদের ওয়াই বলতে চাচ্ছে যে এটা তো আমি আমার স্কিল ব্যবহার করে, আমার এক্সপার্টিজ ব্যবহার করে এই টাকাটা করেছি হচ্ছে 80,000। এই 30,000 হচ্ছে আমার কন্ট্রিবিউশন। আর আমাকে সে এক্সপ্রেসলি বলছিল যে আমি যেন 50,000 পাউন্ড বেনিফিশিয়ারিকে দেই। আমি তো এক্সপ্রেসলি আমি 50,000ই দিব, এর বেশি তো আমি দিব না। এখানেও চলে আসবে কোর্ট বলবে এখানে যে তুমি যে এই 30,000 পাউন্ড ইনকামটা করেছো, যদি 50,000 পাউন্ডের ক্যাপিটালটা না দিত আমাদের এক্স 1st of January 2020, তাহলে তো এই 30,000 পাউন্ড ইনকাম করার তোমার সোর্সটাই আসতো না। তাহলে 30,000 পাউন্ড আসছে এই টাকাটা থেকে। এখন যদি তুমি তাকে 30,000 পাউন্ড না দাও, 50,000 প্লাস হচ্ছে তোমার এই টাকা থেকে যে ইনকামটা আসছে 30,000, এই দুইটাই যদি তুমি না দাও, তাহলে এটা আনকনশনেবল হবে। তুমি একটা ইমোরাল কাজ করবা। তাহলে এই আনকনশনেবিলিটি প্রিভেন্ট করার জন্য আমরা বলে দিব যে ওয়াই, তুমি প্রথমে ছিল হচ্ছে এক্সপ্রেস ট্রাস্টি। যখন ট্রাস্টটা ক্রিয়েট করা হয় তখন তুমি ছিল হচ্ছে এক্সপ্রেস ট্রাস্টি, কিন্তু যখন এখানে টাকাটা বেড়ে গেছে, এখন তুমি টাকাটা দিতে চাচ্ছ না, নিজের জন্য এটা ইয়ে করতে চাচ্ছ, তাহলে হোয়েন ইউ ওয়ান্টেড টু কিপ প্রসিডস অফ দ্য ট্রাস্ট প্রপার্টি, মানে এই ট্রাস্ট প্রপার্টি থেকে যে ইনকামটা আসলো, হ্যাঁ, ফর ইউ, মানে ঠিক আছে, ওয়ান্টেড টু কিপ দ্যাট, নিজের জন্য রাখতে চাচ্ছ, তখন গিয়ে কোর্ট এখানে ইন্টারফেয়ার করবে। কোর্ট উইল ইম্পোজ এ কনস্ট্রাকটিভ ট্রাস্ট অন ওয়াই। তখন ওয়াই হয়ে যাবে হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্টি। তাহলে কনস্ট্রাকটিভ ট্রাস্টটা আসে হচ্ছে যে কোর্ট যখনই দেখে যে ট্রাস্টি কোনো একটা আনকনশনেবল কাজ করতে যাচ্ছে, কোনো একটা আনকনশনেবিলিটি অ্যারাইজ হচ্ছে এখানের মধ্যে, ওই আনকনশনেবিলিটিটা প্রিভেন্ট করার জন্য ট্রাস্টির উপরে যে ট্রাস্টটা ইম্পোজ করে, সেটাই হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। তাহলে এই দুইটা ট্রাস্ট হচ্ছে গিয়ে ইমপ্লয়েড ট্রাস্ট। কারণ কি ইমপ্লয়েড? কারণ এই দুইটা ট্রাস্ট তৈরি করতেছে হচ্ছে আমাদের কোর্ট।
কোর্ট রেজাল্টিং ট্রাস্টও ইম্পোজ করে, কোর্ট কনস্ট্রাকটিভ ট্রাস্টও ইম্পোজ করে। এবং এই দুইটা কনস্ট্রাকটিভ ট্রাস্টের ক্ষেত্রে লিখিত কোনো ডকুমেন্টের দরকার নাই, কোনো ফর্মালিটির প্রয়োজন নাই, কারণ এই দুইটা ট্রাস্ট কোর্ট ইম্পোজ করে দিচ্ছে। এবং এগুলোর জন্য যে ফর্মালিটি লাগবে না, কোনো রিটেন ডকুমেন্টস লাগবে না, এটা সেকশন 53 সাবসেকশন 2-তে ল অফ প্রপার্টি অ্যাক্ট 1925-এ আমাদের পার্লামেন্ট বলে দিয়েছে যে in the case of resulting trust and constructive trust, no formality rules apply. কারণ এই ট্রাস্টগুলো যেহেতু কোর্ট ক্রিয়েট করতেছে, এই ট্রাস্টগুলো ক্রিয়েট হচ্ছে কি বাই অপারেশন অফ ল, বাই অপারেশন অফ কোর্টস ডিসিশন, এখানে কোনো ফর্মালিটি অ্যাপ্লাই করা লাগবে না। তার মানে দিস ট্রাস্টস নিড নট বি ইন রাইটিং, মানে এগুলো যেহেতু কোর্ট ইম্পোজ করে দিচ্ছে, তাহলে রেজাল্টিং ট্রাস্টের জন্য কোনো রিটেন ডকুমেন্টস লাগবে না, কনস্ট্রাকটিভ ট্রাস্টের জন্য কোনো রিটেন ডকুমেন্টস লাগবে না। এটা যেই প্রপার্টি নিয়েই হোক না কেন, সাবসিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট নিয়ে হোক, ল্যান্ড নিয়ে হোক, যাই নিয়ে হোক না কেন, যেহেতু এই দুইটা ট্রাস্ট ক্রিয়েট করে দিচ্ছে হচ্ছে কোর্ট, এই জন্য এখানে কোনো রকমের ফর্মালিটি অ্যাপ্লাই করবে না। ঠিক আছে, তাহলে রেজাল্টিং এন্ড কনস্ট্রাকটিভ ট্রাস্টকে আমরা বলতে পারি যে ট্রাস্টস অ্যারাইজিং by the operation of law. এটাকে পেনার একটা নাম দিয়েছে যে তোমার TABOL, টেবল, ট্রাস্ট অপারেশন বাই ট্রাস্ট অ্যারাইজিং বাই অপারেশন অফ ল। তাহলে রেজাল্টিং এবং কনস্ট্রাকটিভ ট্রাস্ট দুইটা হচ্ছে ট্রাস্ট অ্যারাইজিং বাই অপারেশন অফ ল, আর এই দুইটা ট্রাস্টের ক্ষেত্রে কোনো ফর্মালিটি অ্যাপ্লাই করবে না। তাহলে সবাইকে এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বেসিক কনসেপ্টটা আমরা দেখে ফেললাম যে তোমার এখানে ইমপ্লাইড ট্রাস্ট কি জিনিস, এক্সপ্রেস ট্রাস্ট কি জিনিস, এবং এই দুইটা ট্রাস্টের মধ্যে পার্থক্যটা কি, রেজাল্টিং এবং কনস্ট্রাকটিভ ট্রাস্ট। এবং এখানে আমাদের দুইটা এসে কোয়েশ্চেন, একটা আসবেই, সুতরাং ভালো মতো করে ফেললে তুমি একটা ডেফিনেটলি কমন পেয়ে যাবে এখান থেকে। তাহলে এখন আমাদের এই জিনিসগুলো আমাদের স্লাইড থেকে বুঝতে কোনো সমস্যা হবে না। ইন সার্টেন সিচুয়েশনস আর কেপেবল অ্যারাইজিং উইদাউট হ্যাভিং স্পেসিফিক্যালি ডিক্লেয়ার্ড বাই এ সেটলার। অনেক সিচুয়েশনে সেটলার এক্সপ্রেসলি করে নাই ট্রাস্ট, কিন্তু ইমপ্লাইড ট্রাস্ট তোমার ক্রিয়েট হতে পারে। এই ট্রাস্টগুলোকে বলা হয় রেজাল্টিং অথবা কনস্ট্রাকটিভ ট্রাস্ট। এবং সেকশন 53 সাবসেকশন 2 বলতেছে হচ্ছে যে এই ট্রাস্টগুলো যখন ক্রিয়েট হবে, কোর্ট যখন এগুলো ক্রিয়েট করবে, ইম্পোজ করবে, এগুলোর জন্য কোনো রিটেন ডকুমেন্টস লাগবে না, যেগুলো এক্সপ্রেস ট্রাস্টের জন্য লাগে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের একটা এক্সাম্পল। তাহলে রেজাল্টিং ট্রাস্টটা কিভাবে অ্যারেঞ্জ করে, ডেফিনেশনটা কি? রেজাল্টিং ট্রাস্ট কথাটা আসছে হচ্ছে লেটিন একটা টার্ম রিজে লেরি থেকে, এটার নাম হচ্ছে টু জাম্প ব্যাক, ফেরত চলে আসা। তার মানে এ হচ্ছে ট্রান্সফারর, সে বি কে একটা প্রপার্টি ট্রান্সফার করেছিল, তো এটা আবার তার কাছেই ব্যাক করে আসতেছে। এর সাথে বি এর একটা ট্রানজাকশন হয়েছিল, এটা আবার এই এর কাছেই ব্যাক করে আসতেছে। তাহলে যে জিনিসটা যদি ট্রান্সফারির কাছ থেকে ট্রান্সফারের কাছে ব্যাক করে আসে, তখন এটাকে আমরা বলি হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট। তাহলে রেজাল্টিং ট্রাস্ট ইজ ওয়ান ইন হুইচ দ্য অ্যাসেটস আর হেল্ড বাই ট্রান্সফারি, যাকে ট্রান্সফার করা হয়েছিল তার কাছ থেকে এটা আবার ব্যাক করে অন ট্রাস্ট ফর পার্সন হু মেড অর কজড ইনিশিয়াল ট্রান্সফার। তার মানে এখানে আমাদের ট্রান্সফারটা মূলত কে করেছিল? এক্স করেছিল ওয়াই এর কাছে। তাহলে এক্স কে আমরা বলবো হচ্ছে গিয়ে ট্রান্সফারর, আর ওয়াই কে আমরা বলবো হচ্ছে ট্রান্সফারি।
ওয়াইকে আমরা হোল্ড ট্রান্সফার, ট্রান্সফারই এখন ট্রান্সফারের জন্য হোল্ড করবে। এখানেও এক্স যে 50,000 পাউন্ড ট্রান্সফার করেছিল, এখানে সেও হচ্ছে গিয়ে ট্রান্সফারার আর সে হচ্ছে গিয়ে ট্রান্সফার, তার মানে ট্রান্সফারই এখন ট্রান্সফারের জন্য হোল্ড করবে। Generally resulting trust arises where there is lack of intention on the part of the transferor to transfer the property. কোর্ট এখানে বলবে যে দেখো এক্স, তুমি তো ওয়াই, তুমি তো আগে থেকেই জানতা যে তোমাকে কিন্তু গাড়িটা দেয়নি, গাড়িটা দিছে জেড কে, জেড যখন মারা গেছে তুমি গাড়িটা এখন কেন ব্যবহার করবা, তোমাকে এক্স এর জন্যই হোল্ড করতে হবে। তাহলে কারণ ওনার ইন্টেনশন ছিল হচ্ছে এটা জেড কে দেওয়ার, তোমাকে ইন্টেনশন ছিল না তোমাকে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে প্রপার্টিটা জাম্প ব্যাক করে আবার ফিরে আসবে হচ্ছে ট্রান্সফাররের কাছে। তাহলে এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটা সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য আমাদের এটা দুইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো তোমার। তাহলে এ বি কে দিল হচ্ছে একটা ল্যাপটপ অথবা কোনো বুক, অথবা দিল হচ্ছে গিয়ে কোনো মানি, হ্যাঁ, এ বি কে দিল হচ্ছে কোনো ফার্নিচার। তাহলে বি চাইছে যে আমার সামনে পরীক্ষা, আমার ল্যাপটপ লাগবে, এ তাকে দিয়ে দিছে, ঠিক আছে তুমি আমার ল্যাপটপটা নিয়ে যাও। সে হচ্ছে ট্রান্সফারর, বলছে আমার এই বই লাগবে, হ্যাঁ আমার 20,000 পাউন্ড লাগবে, আমার ফার্নিচার লাগবে। তো সে বলছে যে ঠিক আছে তুমি তাহলে নিয়ে যাও এখান থেকে। তাহলে সে হচ্ছে ট্রান্সফারি। ঠিক আছে, তাহলে এ বি কে দিছে হচ্ছে গিয়ে এই জিনিসগুলা যেটা তোমার বি চাইছে। তাহলে এখন কথাবার্তা হয় নাই যে কখন ল্যাপটপটা ফেরত দিবে, কখন টাকা ফেরত দিবে, কখন বই ফেরত দিবে, কখন ফার্নিচার ফেরত দিবে, এটা কিন্তু যে কোনো গুডস হতে পারে। তাহলে এ যদি বি কে এরকম ভাবে যে কোনো গুডস ট্রান্সফার করে, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ল্যাপটপটা কি সে 1 সপ্তাহ পরে ফেরত পাবে কিনা, এই বইটা কি সে 1 মাস পরে আনতে পারবে কিনা, বা 1 বছর পরে আনতে পারবে কিনা, মানিটা কি সে 3 বছর পরেও গিয়ে বললো যে টাকাটা দিচ্ছ না কেন, ফার্নিচারটা গিয়ে সে বললো তুমি তো 3 বছর হয়ে গেছে, তুমি বলছিলা বাসায় গেস্ট আসবে, ফার্নিচার নিয়ে গেছো, কিন্তু তুমি তার গেস্ট মানে দিলা না এখানের মধ্যে, তুমি বলছিলা তোমার নামে শেয়ার ট্রান্সফার করার জন্য, আমি তো শেয়ার ট্রান্সফার করেছিলাম, এখন আবার আমাকে ফেরত দিচ্ছ না কেন এটা, তাহলে কি সে কি এটা ফেরত পাবে কিনা। ঠিক আছে, তাহলে এখানে এ যে বি কে এগুলা ট্রান্সফার করেছে, এখানে যদি এখানে আমাদের বি কোনো কনসিডারেশন তাকে দেয়নি, ডিড নট প্রোভাইড কনসিডারেশন, সে যদি এগুলার বিনিময়ে কোনো টাকা পয়সা দিয়ে দেয়, এবং আমরা জানি কনসিডারেশন মাস্ট বি সাফিসিয়েন্ট, নিড নট বি এডিকুয়েট, সে যদি এগুলার বিনিময়ে 1 পাউন্ডও দেয়, একটা চকলেটও খাওয়াই দেয়, কনসিডারেশন হয়ে যাবে। তাহলে বি কোনো কনসিডারেশন এটার জন্য প্রোভাইড করে নাই, কনসিডারেশন প্রোভাইড করলে এটা কন্ট্রাক্ট হয়ে যেত। এবং আমাদের এ বি কে এটা গিফট হিসেবেও দেয়নি, এ ডিড নট গিভ দিস টু বি অ্যাজ গিফট, এ বি কে এটা গিফট হিসেবেও দেয়নি। তাহলে না এখানে তোমার বি কোনো কনসিডারেশন দিছে, না এখানে এ তাকে প্রপার্টিটা গিফট হিসেবে দিয়েছে, কারণ গিফট হিসেবে দিলে তো আর এটা তুমি ফেরত পাবা না কোনোভাবে। তাহলে এ বলতে চাচ্ছে আমি তাকে এটা গিফট হিসেবেও দেই নাই, এবং সে এটার জন্য আমাকে কোনো কনসিডারেশনও দেয়নি। তাহলে না হয়েছে এটা কোনো গিফট, না হয়েছে কোনো কন্ট্রাক্ট, দুইটার কোনোটাই হয়নি। তাহলে যদি কোনোটা না হয়ে থাকে, তাহলে এখন লয়ের ভাষায় যেটা বলা হবে সেটা হলো যে ভাই তুমি যেহেতু কোনো কনসিডারেশন দাও নাই, তোমাকে এটা কোনো গিফট হিসেবেও দেওয়া হয়নি, এবং এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এর সাথে বিয়ের সম্পর্কটা তোমার 3টা সম্পর্কের মধ্যে পড়ে না, এ এন্ড বি আর নট রিলেটেড।
মানে তাদের মধ্যে রিলেশনশিপটা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ না, তারপরে ফাদার চাইল্ড রিলেশনশিপ না, অথবা গার্ডিয়ান এবং হচ্ছে গিয়ে তোমার ওয়ার্ড, WARD, মানে গার্ডিয়ান যাকে লুক আফটার করে তাকে বলা হয় ওয়ার্ড, ওই রকম সম্পর্কও না। তাদের সম্পর্কটা ওই তিনটা সম্পর্কের মধ্যে পড়ে না। তাহলে এই তিনটার মধ্যে যদি না পড়ে, মানে কনসিডারেশন না দিয়ে থাকে অথবা গিফট না হয়, আর তাদের মধ্যে সম্পর্কটা যদি তিনটা সম্পর্কের মধ্যে না পড়ে, তাহলে যেটা বলবে জাজেসরা যে তাহলে তুমি ভাই ল্যাপটপটা ফেরত তোমাকে অবশ্যই দিতে হবে। আমরা এখানে তোমার উপর একটা ট্রাস্ট ইম্পোজ করব, যেটা হচ্ছে কি ট্রাস্ট, রেজাল্টিং ট্রাস্ট। তুমি এটা এর জন্য হোল্ড করবা। তুমি ল্যাপটপটা অবশ্যই তাকে দিতে হবে, বইটা অবশ্যই তাকে ফেরত দিতে হবে, টাকাটা অবশ্যই তাকে দিয়ে দিতে হবে, ফার্নিচার দিয়ে দিতে হবে, শেয়ার দিয়ে দিতে হবে। কারণটা কি? আমরা জাজেসরা তোমার উপর একটা ট্রাস্ট ইম্পোজ করে দিব, ইমপ্লাইড ট্রাস্ট, রেজাল্টিং ট্রাস্ট। তাহলে where one party A transfers or directs property to which he is beneficially entitled to be transferred to another party, A যদি B কে কোনো প্রপার্টি ট্রান্সফার করে উইদাউট ডিক্লেয়ারিং B is to hold it on trust, A B কে এক্সপ্রেসলি বলে নাই যে আমার জন্য এটা হোল্ড করবে এজ এ ট্রাস্টি, চাইছে দিয়ে দিছে প্রপার্টি। ইকুইটি বলবে যে বি এর উপর একটা রেজাল্টিং ট্রাস্ট ইম্পোজ করে দিবে। তবে বি যদি দেখাইতে পারে যে দেখেন আমাকে কিন্তু সে এটা গিফট হিসেবে দিছে, ঠিক আছে, সে যদি দেখাতে পারে যে আমাকে তো সে এটা গিফট হিসেবে দিছিল, অথবা সে যদি দেখাতে পারে এই প্রপার্টির জন্য তো আমি কনসিডারেশন দিয়ে দিছিলাম, অথবা আমাদের মধ্যে সম্পর্কটা ছিল হচ্ছে গিয়ে তিনটা সম্পর্কের মধ্যে, ফাদার চাইল্ড, হাজব্যান্ড ওয়াইফ এবং গার্ডিয়ান ওয়ার্ড, তাহলে আর কিন্তু ফেরত পাবেন। তিনটা সম্পর্কের কোনোটার মধ্যে পড়ে গেলে কিন্তু আর সে ফেরত পাবেন। কারণ হাজব্যান্ডের রেসপন্সিবিলিটি আছে ওয়াইফকে টাকা দেওয়ার, ফার্নিচার দেওয়ার, ল্যাপটপ দেওয়ার, বই দেওয়ার। ফাদারের ডিউটি আছে বাচ্চা লুক আফটার করার। গার্ডিয়ানের ডিউটি আছে হচ্ছে তার যে জিম্মায় যে থাকবে তাকে লুক আফটার করার। তারা যদি জিনিসগুলো দেয় তারা তো এগুলো ফেরত পাবে না। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা দেখে ফেললাম এখানের মধ্যে যে তোমার ইমপ্লাইড ট্রাস্ট দুই ধরনের এবং রেজাল্টিং ট্রাস্টের আমরা ডেফিনেশনটা আমরা দেখলাম। আর এই রেজাল্টিং ট্রাস্টটা অ্যারাইজ করতেছে হচ্ছে বিকজ অফ এ জেনারেলি একটা প্রিজাম্পশন যে এ বি কে কোনো প্রপার্টি ট্রান্সফার করলে এটা প্রিজিউম যে এ বি যদি কোনো কনসিডারেশন না দিয়ে থাকে, গিফট না হয়ে থাকে, সম্পর্কটা তিনটার মধ্যে না পড়ে থাকে, তাহলে তো তোমার রাখার কোনো যৌক্তিকতা নাই, মানে তোমার যা রাখার কোনো লিগ্যাল রাইটস নাই। তো তোমাকে এটা অবশ্যই এই ট্রান্সফারের জন্য হোল্ড করতে হবে। আমরা এটা প্রিজিউম করে নিব। রেজাল্টিং ট্রাস্টটা অ্যারাইজ করে হচ্ছে বেসিক্যালি ফ্রম এ প্রিজাম্পশন, একটা অনুমান থেকে, যে রেজাল্টিং ট্রাস্ট রেস্টস অন দ্য প্রিজাম্পশন, একটা অনুমান থেকে রেজাল্টিং ট্রাস্টটা অ্যারাইজ করে। প্রিজাম্পশনটা কি? যে ট্রান্সফারার ডাজ নট need to allege prove the purpose for which the property was transferred into the name of the transferee. ইকুইটি বলবে যে যেহেতু তোমাকে গিফট হিসেবে দেওয়া হয়নি, যেহেতু তুমি কোনো কনসিডারেশন দাও নাই, তাহলে তো তুমি অবশ্যই এটা লিগেলি বাউন্ড তাকে ফেরত দেওয়ার জন্য। এখন রেজাল্টিং ট্রাস্টটা কখন অ্যারাইজ করে? হোয়েন ডু রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ? তিনটা ক্ষেত্রে রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ করে। একটা হচ্ছে ভলান্টারি কনভেন্স, এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি ভলান্টারি ট্রান্সফার। আর আরো সহজ ভাষায় বলতে গেলে ভলান্টারি ট্রান্সফার মানেটা হচ্ছে এ ট্রান্সফার টু অ্যানাদার উইদাউট কনসিডারেশন। কনসিডারেশন ছাড়া, মানে কোনো বিনিময় মূল্য ছাড়া কাউকে কোনো জিনিস দেওয়াটাকে বলা হয় ভলান্টারি ট্রান্সফার। ঠিক আছে, বিনিময় মূল্য ছাড়া, মানে কনসিডারেশন ছাড়া যদি কেউ কাউকে ট্রান্সফার করে তাহলে সেটাকে বলা হয় ভলান্টারি। ভলান্টারি মানে কনসিডারেশন নাই, কনসিডারেশন জিরো, আর কনভেন্স মানে হচ্ছে ট্রান্সফার। প্রথম ট্রাস্ট হচ্ছে ভলান্টারি কনভেন্স রেজাল্টিং ট্রাস্ট। তাহলে কেউ যদি কাউকে কোনো প্রপার্টি ট্রান্সফার করে, এটা যে কোনো প্রপার্টি হতে পারে, এটা রিয়েল প্রপার্টিও হতে পারে, আবার পার্সোনাল প্রপার্টিও হতে পারে, মানে যেটা তোমার মুভেবল প্রপার্টি, আবার হতে পারে হচ্ছে ইমুভেবল প্রপার্টি। পার্সোনাল প্রপার্টি মানে যেগুলো মুভ করা যায়, ফার্নিচার, বই,
হ্যাঁ, এই জিনিসগুলা হচ্ছে গিয়ে পার্সোনাল প্রপার্টি। মোবাইল এগুলা হচ্ছে পার্সোনাল প্রপার্টি। আর রিয়েল গাড়ি পার্সোনাল রিয়েল প্রপার্টি মানে জমি, জমির সাথে কানেক্টেড হচ্ছে বাসা বাড়ি সবকিছু হচ্ছে রিয়েল প্রপার্টি। তাহলে কেউ যদি কাউকে এরকম পার্সোনাল প্রপার্টি বা রিয়েল প্রপার্টি টাকা পয়সা ছাড়া মানে কোনো কনসিডারেশন ছাড়া যদি ট্রান্সফার করে, বিনিময় মূল্য ছাড়া ট্রান্সফার করে, রেজাল্ট ইন্টারেস্ট অ্যারাইজ করবে। কোর্ট বলবে যে তুমি কোনো কনসিডারেশনও দাও নাই, তোমাকে গিফট হিসেবেও দেয়নি, আর তোমাদের মধ্যে সম্পর্কটা ৩টা সম্পর্কের মধ্যে পড়তেছে না। তাহলে ৩টার যে কোনো একটা এক্সেপশন দেখাইতে পারলে আমরা বলতাম যে তুমি প্রপার্টি রেখে দাও। তুমি যদি গিফট দেখাইতে পারতা, তুমি যদি কোনো কন্ট্রাক্ট দেখাতে পারতা যে তুমি কোনো কনসিডারেশন দিছো, অথবা তুমি যদি কোনো রিলেশনশিপ দেখাইতে পারতা, রিলেশনশিপ শুধু ৩টা কভার করে, হাজব্যান্ড ওয়াইফ, তারপরে হচ্ছে ফাদার চাইল্ড, এবং হচ্ছে গার্ডিয়ান ওয়ার্ড। ৩টা রিলেশনশিপের মধ্যে কোনোটা যদি পড়ে যাইতো তাহলে আমরা বলতাম যে তুমি প্রপার্টি রেখে দিতে পারবা। ৩টার মধ্যে না পড়লে তো হবে না। এই ৩টা হচ্ছে এক্সেপশন। আর পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্ট, পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্টের কথা হলো যে কেউ যদি কাউকে কোনো কিছু কিনে দেয়, সে ট্রান্সফার করে নেই, সে তার নিজের গাড়ি আরেকজনকে দেয়নি। তাহলে খেয়াল রাখবো যে ভলান্টারি কনভেন্স আর হচ্ছে পারচেজ মানির মধ্যে পার্থক্য কি। ভলান্টারি কনভেন্স, ভলান্টারি কনভেন্স মানে হচ্ছে যে কনসিডারেশন ছাড়া কাউকে কোনো কিছু দেওয়া। এটা হচ্ছে যে আমাদের ট্রান্সফারের কাছে ছিল, সে তার কাছ থেকে ট্রান্সফারিকে দিছে। তাহলে এর কাছে ছিল গাড়িটা, সে গাড়িটা তাকে দিছে। এর কাছে ছিল হচ্ছে টিভিটা, সে টিভিটা দিছে। ঠিক আছে, এর কাছে টাকাটা ছিল, এই টাকাটা সে তাকে দিছে। তার মানে যেটা তার কাছে ছিল এটা যদি সে তাকে দেয়, এটাকে বলা হয় হচ্ছে ভলান্টারি ট্রান্সফার, ভলান্টারি ট্রান্সফার। আর পারচেজ মানি হলো, পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্ট হলো এখানে যে আমার কাছে জিনিসটা ছিল না, কিন্তু জিনিসটা কেনার জন্য টাকার দরকার হয়েছে। তাহলে এখানে এর কাছে গাড়ি নাই, এর কাছে টাকা নাই, হ্যাঁ, এর কাছে টিভি নাই, কিন্তু যখন আসলো হচ্ছে বি, বি এসে বলতেছে যে আমার তো একটা মোটরসাইকেল কিনা লাগবে, তখন এ বলছে টাকা লাগবে কত, বলছে যে 15,000, 15,000 টাকা দিয়ে দিল, টাকা দিয়ে সে মোটরসাইকেল কিনলো। বি বলতেছে যে টিভি কিনতে হবে, বলছে কত টাকা লাগবে, সে বললো যে টাকা লাগবে 1200 পাউন্ড, 1200 পাউন্ড দিয়ে দিছে, তাহলে টিভি কিনা হয়ে গেল। সে বললো যে শেয়ার কিনতে হবে, সে বললো কত টাকা লাগবে, বললো যে 3,000 পাউন্ড লাগবে, তাহলে 3,000 পাউন্ড দিয়ে শেয়ার কিনা হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমাদের এ সাপ্লাই করতেছে টাকাটা, এ সাপ্লাই করতেছে হচ্ছে মানি, আর এই মানিটা দিয়ে কিনা হচ্ছে গিয়ে তোমার কোনো একটা প্রপার্টি। বি বলতেছে যে জমি কিনতে হবে বা একটা অ্যাপার্টমেন্ট কিনতে হবে, এ বলছে কত টাকা লাগবে, সে বললো যে টাকা লাগবে 90,000 পাউন্ড, তাহলে 90,000 পাউন্ড দিয়ে দিছে সে। 90,000 পাউন্ড দিয়ে ল্যান্ড কিনা হলো অথবা অ্যাপার্টমেন্ট কিনা হলো, এই জিনিসটা, এটা হচ্ছে পারচেজ মানি। এই ক্ষেত্রেও সেম ফর্মুলা, যে এ যখন বি কে এই টাকাটা দিয়েছে মোটরসাইকেল কেনার জন্য, শেয়ার কেনার জন্য, টিভি কেনার জন্য, তাহলে এই যে কেনার পরে জমিটা তার নামে রেজিস্ট্রেশন হলো, শেয়ারগুলো তার নামে রেজিস্ট্রেশন হলো, টিভিটা তার বাসায় আছে, মোটরসাইকেলটা তার নামে রেজিস্ট্রেশন হয়েছে, এটা কি আমাদের এ কি ফেরত পাবে কিনা। তাহলে এ বলবে যে আমি তোমাকে ভাই এই মোটরসাইকেলের জন্য টাকা, এগুলো তোমাকে আমি গিফট হিসেবেও দেই নাই, কোনো গিফট হিসেবে দেই নাই, এবং তুমি তো আমাকে কোনো কনসিডারেশনও দাও নাই এগুলোর জন্য, এবং তোমার সাথে আমার সম্পর্কটা ওই 3টা সম্পর্কের মধ্যে পড়ে না, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের মধ্যে পড়ে না, তারপরে হচ্ছে গিয়ে ফাদার চাইল্ড সম্পর্কের মধ্যে পড়ে না, এবং গার্ডিয়ান ওয়ার্ড এই সম্পর্কের মধ্যে পড়ে না। তাহলে 3টার মধ্যে পড়লে আমি কিন্তু এই টাকাটা দিয়ে তোমাকে জিনিসটা কিনে দিলে জিনিসটা তোমার হয়ে যেত, কিন্তু যেহেতু এই 3টা সম্পর্কের মধ্যে পড়তেছে না, তাহলে আমি
এখন তোমার কাছ থেকে ওই মোটরসাইকেল ফেরত পাবো, ওই টিভি ফেরত পাবো, ওই শেয়ার ফেরত পাবো, ওই অ্যাপার্টমেন্ট বা ল্যান্ড ফেরত পাবো। ক্লিয়ার? তাহলে দুইটা কিন্তু দুই জিনিস। একটা হলো যে এর কাছে একটা জমি ছিল, এ টাকা পয়সা ছাড়া এটা বিয়ের নামে রেজিস্ট্রেশন করে দিছে, বিয়ের নামে ল্যান্ডটা রেজিস্ট্রেশন করে দিছে, এটা কিন্তু ভিন্ন জিনিস। এটা হলো এর কাছে ছিল, সে এটা বিকে দিছে। আর এটা হচ্ছে এ টাকা দিছে, টাকা দিয়ে বিয়ের নামে কিনা হয়েছে, এটাকে বলা হয় পারচেজ মানি। তো রেজাল্টিং ট্রাস্ট দুইটা ক্ষেত্রে অ্যারাইজ করে, একটা হচ্ছে ভলান্টারি কনভেন্স আর একটা হচ্ছে পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্ট। আর তৃতীয়টা হচ্ছে ফেল ট্রাস্ট রেজাল্টিং ট্রাস্ট। ফেল ট্রাস্ট বলতে বোঝাচ্ছে একটা ট্রাস্ট ফেল করছে, তার মানে এক্স ওয়াই কে প্রপার্টি দিছিল জেড কে দেওয়ার জন্য, এখন জেড মারা গেছে, ট্রাস্টটা ফেল করে গেছে, এটাকে বলা হয় ফেল ট্রাস্ট রেজাল্টিং ট্রাস্ট। তারপরে হচ্ছে এক্স ওয়াই কে টাকা দিয়েছিল হচ্ছে গিয়ে 10,000 পাউন্ড জেড এর চোখের অপারেশনের জন্য, শুধু চোখের অপারেশন করা যাবে, আর কিছু করা যাবে না। অপারেশন করতে গিয়ে খরচ হয়েছে 7,000, 3,000 রয়ে গেছে। তাহলে 3,000 তো ফেইল্ড, এই 3,000 তো কোনো কাজে আসতেছে না, এটা আবার ওয়াই হোল্ড করবে হচ্ছে ফর এক্স। ক্লিয়ার জিনিসটা? বুঝতে কোনো সমস্যা আছে কিনা দেখো। রেজাল্টিং ট্রাস্ট তাহলে কয় ধরনের হারুন? না, রেজাল্টিং ট্রাস্ট কখন অ্যারাইজ করে, কয় ধরনের না, হোয়েন রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ, তাহলে কয়টা ক্ষেত্রে অ্যারাইজ করে? তিনটা ক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যারাইজ করে। ঠিক আছে? জি স্যার। এখন আমরা দেখে ফেলি টাইপস অফ রেজাল্টিং ট্রাস্ট। তাহলে যেটা করছে জাজেসরা, যে এই যে ভলান্টারি কনভেন্স আর হচ্ছে পারচেজ মানি, এই দুইটাকে আমরা বলতে পারি প্রিজিউম রেজাল্টিং ট্রাস্ট। প্রিজিউম মানে হচ্ছে এটা অনুমান করা হয়, এখানে রেজাল্টিং ট্রাস্টটা হচ্ছে প্রিজিউম। কারণ কি? ভলান্টারি কনভেন্স মানে হচ্ছে যে টাকা পয়সা ছাড়া যে ট্রান্সফার করলো, এক্স ওয়াই কে যে মোবাইলটা দিয়ে দিল, এক্স তার মোবাইলটা ওয়াই কে দিয়ে দিছে, তাহলে ওয়াই তো কোনো কনসিডারেশন দেয় নাই, ওয়াই কে এটা গিফট হিসেবে দেওয়া হয়নি, এবং তাদের মধ্যে সম্পর্কটা ওই তিনটা সম্পর্কের মধ্যে পড়ে না। তাহলে আমরা অনুমান কি করে নিব? অনুমান করে নিব যে ওয়াই তুমি এটা এক্স এর জন্য হোল্ড করবা হচ্ছে এজ এ রেজাল্টিং ট্রাস্টি, তুমি এখন হয়ে যাবা হচ্ছে রেজাল্টিং ট্রাস্টি। কোর্ট তার উপরে এই ট্রাস্টটা ইম্পোজ করে দিবে। তাহলে এটা প্রিজিউম। কারণ কেন প্রিজিউম? যদি মানে কনসিডারেশন দিত তাহলে তো এই প্রিজাম্পশনটা আসতো না, যদি গিফট হইতো তাহলে তো প্রিজাম্পশনটা আসতো না, যদি রিলেশনশিপের মধ্যে পড়তো তাহলে তো প্রিজাম্পশনটা আসতো না। বুঝতে পারছো সাদিয়া? এখন তোমার কোশ্চেনটা যেটা ছিল যে প্রিজাম্পশন পার্টটা নিয়ে। তারপরে পারচেজ মানির ক্ষেত্রেও সেম, যে পারচেজ মানির ক্ষেত্রেও যদি এরকম হয় যে ওয়াই একটা তোমার স্পিড বোট কিনতে চায়, ওয়াই একটা স্পিড বোট কিনতে চায়, এখন এক্স তাকে এটার জন্য 30,000 পাউন্ড দিয়ে দিল, 30,000 পাউন্ড দিয়ে স্পিড বোটটা কিনে ওয়াই নিজের নামে রেজিস্ট্রেশন করলো। তাহলে যদি কনসিডারেশন না দিয়ে থাকে ওয়াই এটার জন্য, যদি গিফট হিসেবে না দিয়ে থাকে, হ্যাঁ, রিলেশনশিপটা যদি তিনটার মধ্যে না হয়, তাহলে এটা প্রিজাম্পশন যে তোমাকে তো তিনটার মধ্যে কোনোটাই হচ্ছে না, তার মানে ভাই তুমি এটা তো এক্স এর জন্য হোল্ড করতে হবে। আর এই ফেল ট্রাস্ট রেজাল্টিং ট্রাস্টের আরেকটা নাম হচ্ছে অটোমেটিক রেজাল্টিং ট্রাস্ট। কারণ এখানে জিনিসটা অটোমেটিক এই জন্য যে এক্স তো বলেই দিছিল ওয়াই কে যে তুমি কিন্তু এই প্রপার্টিটা জেড কে দিবা, তাহলে গাড়িটা জেড কে দিবা। এখন জেড যদি মারা যায়, জেড যদি মারা যায়, তাহলে এই জিনিসটা তো এখন অটোমেটিক, এই জিনিসটা হবে হচ্ছে এখন অটো, যেটা এক্স এর কাছ মানে জেড এর কাছে তো আর যাওয়ার উপায় নেই, এখন এক্স এটা হোল্ড করবে হচ্ছে মানে ওয়াই এটা হোল্ড করবে হচ্ছে ফর এক্স, এটা এই জন্য অটোমেটিক। এখানে কোনো প্রিজাম্পশন লাগতেছে না আমাদের, কারণ এখানে তো আমাদের প্রিজাম্পশন লাগতেছে। কেন প্রিজাম্পশন লাগতেছে? তিনটার কোনো একটা হলে তো আবার প্রিজাম্পশনটা
খণ্ডন করা যাবে, এই তিনটার কোনো একটা দেখাইতে পারলে তখন এই প্রিজাম্পশনটা রিভার্ট হয়ে যাবে, প্রিজাম্পশনটা খণ্ডন হয়ে যাবে, প্রিজাম্পশনটা ব্রেক হয়ে যাবে, প্রিজাম্পশনটা রিভার্ট হয়ে যাবে। আর এই তিনটার কোনো একটা না দেখাইতে পারলে আমাদের প্রিজাম্পশন হচ্ছে ওয়াই উইল বিকাম এ রেজাল্টিং ট্রাস্টি। কিন্তু এখানে তো আর প্রিজাম্পশনের কিছু নাই, কারণ এখানে তো জিনিসটা ক্লিয়ার, ওয়াই জেড তোমার জেড এর জন্য হোল্ড করতেছিল, এখন জেড ডাইট বা এক্স ওয়াই কে দিয়েছিল হচ্ছে গিয়ে 15,000 পাউন্ড কিছু পোস্টার লাগানোর জন্য, যে সে ইলেকশন করবে, 15,000 পাউন্ড দিচ্ছে ইয়ে করার জন্য, কিন্তু সে নমিনেশন পায়নি। নমিনেশন যদি না পেয়ে থাকে, তাহলে যে পারপাসে আমি তোমাকে টাকাটা দিয়েছিলাম পোস্টার লাগানোর জন্য, এখন তো আমি নমিনেশন পাইনি, তাহলে এখন আর পোস্টার লাগায় কি হবে? তাহলে এখন এই টাকাটা এখন আবার এক্স এর কাছে ব্যাক করবে, কারণ ট্রাস্টটা ফেল করছে, ফেল ট্রাস্ট রেজাল্টিং ট্রাস্ট। ঠিক আছে, যে এই টাকাটা কোনো কাজে আসতেছে না, টাকাটা একটা পার্টিকুলার ইউজের জন্য দেওয়া হয়েছিল, অথবা কোনো সারপ্লাস টাকা রয়ে গেছে, সারপ্লাস টাকা রয়ে গেছে, সারপ্লাস ফান্ড রয়ে গেছে, যে এ বি কে টাকা দিয়েছিল হচ্ছে সি কে দেওয়ার জন্য, যে সি এর তোমার এলএলবির জন্য আমি তোমাকে 15,000 পাউন্ড দিলাম, এলএলবির শুধু এলএলবির খরচ দিতে হবে, কারণ এলএলবি খরচ আসছে 11,000 পাউন্ড, তাহলে 4,000 পাউন্ড রয়ে গেছে, 4,000 পাউন্ড তো আবার এই বিয়ের কাছ থেকে এর কাছে ব্যাক করে আসবে, 4,000 পাউন্ড যেটা উদ্বৃত্ত এটা তো রাখতে পারবে না। তাহলে এটা হচ্ছে ফেল ট্রাস্ট, মানে ওই বাকি অংশটা ফেল করে গেছে। এরকম একটা কেস আমরা পড়ছিলাম, রি বয়েস কেসটা মনে আছে কিনা ফেল ট্রাস্টের ক্ষেত্রে, যে রি বয়েস কেসে যেটা হয়েছিল যে আমাদের ফাদার মানে যেটা করছিল যে তার ওয়াইফকে দুইটা বাড়ি দিয়েছিল, বলছিল একটা বাড়ি তুমি দিবা হচ্ছে আমাদের বড় মেয়ে ম্যারিকে, ম্যারি যেটা চুজ করবে তারপরেরটা পাবে হচ্ছে শার্লট। মনে আছে আমরা পড়ছিলাম যে সেটলার ট্রাস্টিকে দুইটা বাড়ি দিছে, একটা বাড়ি চুজ করবে হচ্ছে ম্যারি, আর তারপরে যে বাড়িটা থাকবে সেটা চুজ করবে শার্লট। এখন ম্যারি দুইটা বাড়ির মধ্যে একটা চুজ করার আগেই ম্যারি মারা গেছে, এখন শার্লট কি দুইটার মধ্যে কোনো একটা হাউস পাবে কিনা, যে হাউস 1 নিত না হাউস 2 নিত, কোর্ট বলছে যে এখানে তো সাবজেক্ট ম্যাটার সার্টিন না, তাহলে এটা ফেল করছে ট্রাস্টটা। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট ম্যাটার সার্টিন না, যে ম্যারি কোনটা চুজ করতো, এই জন্য কোর্ট বলবে যে এখানে হবে হচ্ছে এই তোমার অটোমেটিক রেজাল্টিং ট্রাস্ট, মানে ফেল ট্রাস্ট, কারণ কোনটা ম্যারি চুজ করতে আমরা জানি না। তাহলে তোমার এই অটোমেটিক রেজাল্টিং ট্রাস্টটা অ্যারাইজ করে হচ্ছে যদি বেনিফিশিয়ারি আনসার্টিন হয়, বেনিফিশিয়ারি আনসার্টিন, তারপরে যদি সাবজেক্ট ম্যাটার আনসার্টিন হয়, তারপরে যদি কোনো সারপ্লাস ফান্ড থেকে থাকে, হ্যাঁ, টাকা যদি কোনো একটা পার্টিকুলার পারপাসে যদি টাকা দেয়া হয়, পার্টিকুলার পারপাসে টাকা দেওয়া হয়েছিল বাট ওটা করা যাচ্ছে না, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে তোমার অ্যারেস্ট করে হচ্ছে এই ট্রাস্টটা। তাহলে এই যে দুই ধরনের যে রেজাল্টিং ট্রাস্ট আছে, এই দুইটা রেজাল্টিং ট্রাস্টের আমাদের ব্যাখ্যা দিয়েছিল হচ্ছে গিয়ে জাজ ম্যাগারি ইন দ্য কেস অফ রি ভ্যান্ডারবল ট্রাস্ট নাম্বার 2 কেসে। উনি বলেছে একটা ট্রাস্টের নাম হচ্ছে প্রিজিউম রেজাল্টিং ট্রাস্ট, যে এখানে ট্রান্সফারিকে একটা প্রপার্টি ট্রান্সফার করে এবং ট্রান্সফারি কোনো কনসিডারেশনও দেয় না, তাকে কোনো এই প্রপার্টি গিফট হিসেবেও দেওয়া হয় না। যেহেতু দুইটার কোনোটাই নাই, সুতরাং এটা আমাদের ট্রান্সফারার হোল্ড করবে, ট্রান্সফারই হোল্ড করবে হচ্ছে ফর দ্য ট্রান্সফারার। আর দ্বিতীয়টা যেটা অটোমেটিক, এখানে আমাদের কোনো প্রিজাম্পশনের দরকার নাই, কারণ হচ্ছে এখানে তোমার হোয়ার দেয়ার হ্যাজ এ রেজাল্টিং ট্রাস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেনশন, এখানে সেটলারের ইন্টেনশনের আমাদের বা প্রিজাম্পশনের আমাদের কোনো অ্যাপ্লিকেশন লাগবে না। হোয়ার দ্য সেটলার হ্যাজ ফেল টু স্পেসিফাই বেনিফিশিয়াল ইন্টারেস্ট, মানে উনি কে বেনিফিশিয়ারি এটা বলে যায়নি, সাবজেক্ট ম্যাটার আনসার্টিন অথবা সারপ্লাস ফান্ড অথবা পার্টিকুলার, এখানে তোমার এই ধরনের সার্টিনটি অফ অবজেক্ট বা সার্টিনটি অফ সাবজেক্ট ম্যাটার। The automatic resulting trust is where beneficial interest in respect of the trust property remains undisposed of, which is surplus fund রয়ে গেছে। Such trusts are created in order to fill the gap of ownership, যেহেতু
বেনিফিশিয়াল ইন্টারেস্টটা কাউকে দেওয়া যাচ্ছে না যেহেতু বেনিফিশিয়ারি আনসার্টেন, সাবজেক্ট ম্যাটার যেহেতু আনসার্টেন, কাউকে দেওয়া যাচ্ছে না। সারপ্লাস ফান্ড অতিরিক্ত টাকা রয়ে গেছে, 15,000 পাউন্ডের মধ্যে 11,000 খরচ হয়েছে, 4,000 রয়ে গেছে, পার্টিকুলার পারপাসে পোস্টার লাগানোর জন্য দেওয়া হয়েছিল, এখন কোনো নমিনেশন পাই নাই, তাহলে এখন পোস্টার কি লাগাবে? তাহলে সেই ক্ষেত্রে কোর্ট বলবে যে এটা হচ্ছে অটোমেটিক রেজাল্ট, যে এই ভ্যাকুয়ামটাই, শূন্যতাটা, এই এমটিনেসটা ফিল আপ করার জন্য কোর্ট বলবে যে টাকাটা আবার ওই সেটলারের কাছে ফেরত পাঠাই দাও। তাহলে দিস ট্রাস্ট ডু নট ডিপেন্ড অন ইন্টেনশন অথবা প্রিজাম্পশন। তাহলে এখন আমরা পরের পয়েন্টসটা দেখে ফেলি। তাহলে আমরা প্রিজিউম রেজাল্টিং ট্রাস্ট যেটাকে বলা হয় সংক্ষেপে পিআরটি, এটা দুইটা ক্ষেত্রে অ্যারাইজ করতে পারে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে ভলান্টারি কনভেন্স আর একটা হচ্ছে পারচেজ মানি। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ইমতাজ, রায়ান, শেহনাজ, সাদিয়া, রোজি, রিজমা, লাবিব, ইফতেখার, নিশাত, সুহা, কয়জন সজাগ আছো আর কয়জন ঘুমে ঘুমে ক্লাস? অভিন্তা, গোলাম মাকসুদ ভাই, তাসনিম, সারা, রাফি, উপমা, প্রীতি, হারুন, স্বপ্নিল, কোনো কোয়েশ্চেন? জেরিন, রাউদা, রাদোয়া, তারপরে হচ্ছে মেহজাবিন কবির, শাহজিয়া, শাহনাজ সূচি, স্যামুয়েল, মেহান, বিদিশা, আজমাইন। আচ্ছা, তাহলে এখন প্রিজিউম রেজাল্টিং ট্রাস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভলান্টারি কনভেন্স আর হচ্ছে পারচেজ মানি। তাহলে ভলান্টারি কনভেন্স তো আমরা জানি যে ট্রান্সফার অফ প্রপার্টি উইথআউট কনসিডারেশন, এটাকে বলা হয় হচ্ছে ভলান্টারি ট্রান্সফার। মানে এখানে ট্রান্সফারের কাছে একটা জিনিস ছিল, সে কোনো কনসিডারেশন, বিনিময় মূল্য ছাড়া এটা আরেকজনকে সে দিয়েছে। হ্যাঁ, ভলান্টারি কনভেন্স এটা সে দুইটা জিনিসের করতে পারে, একটা হলো গিয়া পার্সোনাল প্রপার্টি যেগুলো হচ্ছে মুভেবল, আর এটা সে করতে পারে হচ্ছে রিয়েল প্রপার্টি, মানে জমি, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, এই জিনিসগুলা হচ্ছে কি রিয়েল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি। সিমিলারলি এখানে কিন্তু এক্স তার নিজের জিনিসটা ওয়াইকে দিচ্ছে না, এখানে যেটা করতেছে এক্স টাকাটা দিচ্ছে, ওয়াইকে, ওয়াই ওই টাকাটা দিয়ে জিনিস কিনতেছে, পার্সোনাল প্রপার্টি অথবা রিয়েল প্রপার্টি, ওই টাকাটা দিয়ে সে টিভি কিনতেছে, ওই টাকাটা দিয়ে সে তোমার গাড়ি কিনতেছে, ওই টাকাটা দিয়ে সে ল্যান্ড কিনতেছে, ওই টাকাটা দিয়ে সে অ্যাপার্টমেন্ট কিনতেছে। এখানে টাকাটা দিচ্ছে একজন আর প্রপার্টিটা তোমার আছে হচ্ছে আরেকজনের কাছে। এটা হলো পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্ট। এটা দিয়েও তোমার পার্সোনাল প্রপার্টি কিনতে পারে যেটা হচ্ছে মুভেবল, আবার কিনতে পারে হচ্ছে রিয়েল প্রপার্টি যেটা হচ্ছে ইমুভেবল। তাহলে এখন আমাদের চারটা ফর্মুলা লাগবে যে চারটা ক্ষেত্রে কি হবে, সিচুয়েশন 1, 2, 3, 4। তাহলে এখন যদি মানে তোমার ভলান্টারি ট্রান্সফার করে অফ প্রপার্টি, আর যদি এটা হয় হচ্ছে পার্সোনাল প্রপার্টি মানে যেগুলো হচ্ছে মুভেবল প্রপার্টি মানে হচ্ছে মানি, তারপরে হচ্ছে বুকস, শেয়ারস মানে জমি ছাড়া সবকিছু, টিভি, হ্যাঁ, এটসেট্রা। যদি পার্সোনাল প্রপার্টি ট্রান্সফার করে, তাহলে এক্ষেত্রে রুল হচ্ছে কি যে এ যদি বি কে কোনো পার্সোনাল প্রপার্টি ট্রান্সফার করে এবং বি যদি কোনো কনসিডারেশন না দেয়, বি কে যদি এই জিনিসগুলা গিফট হিসেবে না দেওয়া হয়ে থাকে, এবং এর সাথে বি এর সম্পর্ক যদি তিনটার মধ্যে না হয়, তিনটা সম্পর্ক কি কি কে বলতে পারবা? এর সাথে বি এর সম্পর্ক যদি তিনটার মধ্যে না হয়, কি কি সম্পর্ক? হচ্ছে গিফট, আরেকটা হচ্ছে কনসিডারেশন। না, এর সাথে বি এর রিলেশন যদি তিনটার মধ্যে না হয়। ও স্যার, ফাদার চাইল্ড, গার্ডিয়ান, ওয়ার্ড, আর হচ্ছে আপনার হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমাদের বি এর জন্য এটা হোল্ড করবে। তাহলে সহজ প্রিন্সিপাল,
এটার জন্য একটা কেস করলেই হবে রিভেনোগ্রেডভ। রিভেনোগ্রেডভ কেসে কি হয়েছিল? রিভেনোগ্রেডভ কেসে গ্র্যান্ড মাদার গ্র্যান্ড চাইল্ডের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে, গ্র্যান্ড চাইল্ডের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে, ধরে নিচ্ছি আমরা 900 পাউন্ড। এখন গ্র্যান্ড মাদার মারা গেছে, গ্র্যান্ড মাদার ডাইড। এখন প্রশ্ন হচ্ছে গ্র্যান্ড মাদারের যারা সাকসেসর আছে তারা বলতেছে গ্র্যান্ড চাইল্ডকে যে এই টাকা তো তুমি ফেরত দিবা, এই টাকা তো তুমি রাখতে পারবে না। সে বলতেছে না, আমার অ্যাকাউন্টে টাকা আসছে যেহেতু আমি রেখে দিব। এখন গ্র্যান্ড চাইল্ড কি টাকা রাখতে পারবে কিনা? তাহলে কোর্টকে ডিসাইড করতে হবে যে ক্যান দ্য গ্র্যান্ড চাইল্ড কিপ 900 পাউন্ডস। তাহলে এখন আমরা ফর্মুলার মধ্যে ফালাই। ফর্মুলাটা কি? এখানে কি হয়েছে? ভলান্টারি ট্রান্সফার হয়েছে। এখন কিসের ট্রান্সফার হয়েছে? মানি। মানি কোন প্রপার্টি? পার্সোনাল প্রপার্টি। আচ্ছা, এখন সম্পর্কটা আমরা দেখি। 900 পাউন্ডের জন্য গ্র্যান্ড চাইল্ড তুমি কি কোনো কনসিডারেশন দিয়েছো? সে কোনো কনসিডারেশন দেয় নাই, তাহলে নো কনসিডারেশন। তুমি কোনো কনসিডারেশন প্রোভাইড করো নাই। আচ্ছা, টাকা কি তোমাকে গিফট হিসেবে দিয়েছিল? না, তাকে তো গিফট হিসেবে দেওয়া হয়নি, তাহলে এখানে কোনো গিফটও ছিল না। আচ্ছা, তাহলে সম্পর্কটা কি তিনটা সম্পর্কের মধ্যে পড়ে কিনা? হাজব্যান্ড ওয়াইফ, প্যারেন্টস চাইল্ড, গার্ডিয়ান ওয়ার্ড, তিনটার কোনোটার মধ্যেই পড়ে নাই। তাহলে কোর্ট বললো যে তোমাকে এখন এই টাকাটা হোল্ড করতে হবে হচ্ছে এজ এ ট্রাস্টি। তাহলে তুমি এখন হয়ে যাবে হচ্ছে রেজাল্টিং ট্রাস্টি, তুমি হচ্ছে ট্রান্সফারি। তোমাকে এটা হোল্ড করতে হবে গ্র্যান্ড মাদারের তোমার সাকসেসরদের জন্য। সবাই কি বুঝতে পারছো তোমার এই কেসে জাজমেন্টটা কেন এরকম হইলো? ওকে, এখন আসতেছে হচ্ছে জমি জমার বিষয়ে কি হবে। যদি পার্সোনাল প্রপার্টি না হয়ে টিভি, ফার্নিচার, শেয়ার, হ্যাঁ, বই খাতা কলম, এটা না হয়ে যদি তোমার এটা হয়ে যায় হচ্ছে গিয়ে ল্যান্ড, মানে রিয়েল প্রপার্টি, তাহলে কি হবে? রিয়েল প্রপার্টির ক্ষেত্রে 1925 সালের আগে যে নিয়মটা ছিল খুবই ভালো নিয়ম ছিল। এক্স যদি ওয়াইকে কোনো ল্যান্ড ট্রান্সফার করে, কোনো কটেজ ট্রান্সফার করে, কোনো অ্যাপার্টমেন্ট ট্রান্সফার করে, কোনো হাউস ট্রান্সফার করে, মানে যেইটাই ট্রান্সফার করুক না কেন জমি জমা রিলেটেড, এবং ওয়াই যদি কোনো কনসিডারেশন না দেয়, গিফট হিসেবে না দেওয়া হয়, সম্পর্কটা তিনটার মধ্যে না পড়ে, তাহলে ওই জমি জমাটাও তো ওয়াই এক্স এর জন্য হোল্ড করবে। এটাই 1925 সালে আগে এই জিনিসটাই হইতো। কিন্তু 1925 সালে পার্লামেন্ট একটা আইন করেছে। আইনটা পার্লামেন্ট কোনো ভুল করেনি। পার্লামেন্ট যেটা বলছে সেটা হলো যে যদি কেউ কাউকে ভলান্টারিলি, মানে কনসিডারেশন ছাড়া যদি দলিলের মাধ্যমে কোনো জমি ট্রান্সফার করে, মানে গ্র্যান্টর, মানে গ্র্যান্টর মানে হচ্ছে কি যে জমিটা দিচ্ছে, ট্রান্সফারর। ট্রান্সফারর যদি কোনো কাউকে কোনো জমি ট্রান্সফার করে, আর এখানের মধ্যে যদি সে নাও বলে থাকে যে জমিটা তাকে গিফট হিসেবে দিয়েছে, তাও আমরা ধরে নিব যে তার জন্য এটা গিফট হয়ে যাবে। তাহলে ইন এ ভলান্টারি কনভেন্স এ রেজাল্টিং ট্রাস্ট ফর দ্য গ্র্যান্টর শ্যাল নট বি ইমপ্লাইড। তার মানে যদি কোনো জমি জমা কেউ কাউকে ট্রান্সফার করে, তাহলে আমরা ধরে নিব যে সে তাকে জমিটা গিফট হিসেবেই দিচ্ছে। জমি জমা ট্রান্সফার করলে এখানে রেজাল্টিং ট্রাস্ট হবে না, কিন্তু এখানে বলছিল শ্যাল নট বি ইমপ্লাইড, মানে ধরে নেওয়া হবে না। কিন্তু জমি জমা ট্রান্সফার করার পরে যদি বা সময় যদি সে দলিলের মধ্যে বলে দেয় অথবা মুখে যদি বলে দেয় যে আমি তোমাকে জমিটা দিচ্ছি, তুমি কিন্তু এটা আমার জন্য হোল্ড করবা, তাহলে তো রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ করতে পারে। তাহলে 1925 সালের আইনে পার্লামেন্টের ইচ্ছা ছিল যে কেউ যদি কাউকে দলিল করে জমি দিয়ে দেয়, তাহলে যে দলিল করে দিচ্ছে জমিটা, মানে যে তোমার ট্রান্সফার করতেছে, যাকে ট্রান্সফার করা হচ্ছে তার জন্য এটা উপহার হিসেবে হয়ে যাবে। ট্রান্সফারার ট্রান্সফারিকে দিলেই ট্রান্সফার এটার মালিক হয়ে যাবে। রেজাল্টিং ট্রাস্টটার তোমার ইমপ্লাইড ভাবে ধরে নেওয়া হবে না। কিন্তু পার্লামেন্ট কিন্তু কোনোভাবেই বলে নাই যে রেজাল্টিং ট্রাস্ট হবেই না। পার্লামেন্ট বলছে রেজাল্টিং ট্রাস্ট হইতে পারে এক্স যদি ওয়াইকে কোনো জমি ট্রান্সফার করে, ফ্ল্যাট ট্রান্সফার করে, অ্যাপার্টমেন্ট ট্রান্সফার করে, দলিলের মধ্যে হয়তো বলে দিতে হবে যে ওয়াই তুমি কিন্তু এটা আমার জন্য হোল্ড করবা, অথবা
মুখে বলে দিতে হবে যে তুমি কিন্তু ভাই এটা আমার জন্য হোল্ড করবা, তাহলেই রেজাল্টিং ট্রাস্ট হবে। বা রেজাল্টিং ট্রাস্টটা আগের মতো ইমপ্লাইড হবে না। আগে তো কেউ কাউকে জমি ট্রান্সফার করলে সে এটা ফেরত নিত। পার্লামেন্ট এটা করছিল একটা ভালো উদ্দেশ্যে। কারণ হচ্ছে কি যে অনেকে যেটা করতো যে একজন আরেকজনকে জমি ট্রান্সফার করে দিত। হ্যাঁ, জমি তার নামে লিখে দিছে, তার নামে ট্রান্সফার করে দিয়েছে ডিড করে। পরে আবার মাইন্ড চেঞ্জ করে বলতো না জমি তো আমার, রেজাল্টিং ট্রাস্ট নিয়ে আসতো এখানে। তো অনেক রকমের প্রতারণা হইতো দেখে পার্লামেন্ট বলছে যে না, জমি একবার কাউকে লিখে দিলে ওটা ওই লোকের হয়ে যাবে, আনলেস তুমি এটা বলে দাও যে এখানে রেজাল্টিং ট্রাস্ট হবে। এই রেজাল্টিং ট্রাস্ট শ্যাল নট বি ইমপ্লাইড, এটা ইমপ্লাইড হিসেবে ধরে নেওয়া হবে না, কিন্তু বলে দিলে হবে। কিন্তু এই যে সেকশনটার 1925 সালের যে আইনটার সেকশন 60 সাবসেকশন 3, এটাকে এখন অনেক জাজরা ভুলভাবে ইন্টারপ্রিট করছে। তারা ধরে নিছে যে রিয়েল প্রপার্টি হইলে আর রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ করবে না। তার মানে কেউ যদি কাউকে ল্যান্ড, হাউস এগুলা ট্রান্সফার করে দেয়, রেজাল্টিং ট্রাস্ট আর হবে না। লোহিয়া কেস, আলিয়ান খান কেস বলতেছে যে ভলান্টারি ট্রান্সফার অফ প্রপার্টির ক্ষেত্রে শুধু পার্সোনাল প্রপার্টি হলে রেজাল্টিং ট্রাস্ট হবে, আর যদি ল্যান্ড হয় রেজাল্টিং ট্রাস্ট এখানে আর হবে না। তখন বিভিন্ন একাডেমিশিয়ান যেমন হ্যানবেরি অ্যান্ড মার্টিন, তারপরে হচ্ছে স্নেল, পেটিট অ্যান্ড চেম্বার্স, তারা বলতে চাচ্ছে কোথায় লেখা আছে সেকশন 60 সাবসেকশন 3-তে যে ল্যান্ডের ক্ষেত্রে রেজাল্টিং ট্রাস্ট আর হবে না। বলতেছে রেজাল্টিং ট্রাস্টটা আর ইমপ্লাইডলি ধরে নেওয়া হবে না বা এটা প্রিজিউম করা হবে না, বাট যদি ট্রান্সফার করার সময় বলে দেয় তাহলে রেজাল্টিং ট্রাস্ট না হওয়ার তো কোনো কারণ নেই। তো তারা এখন এরকম একাডেমিক ওপিনিয়ন কিছু দিয়েছে। তো এটা প্রভাবিত করছে হচ্ছে হডসন অ্যান্ড মার্কস কেসের লর্ড জাস্টিস রাসেলের জাজমেন্ট দেওয়ার সময়। কিভাবে? এখানে যেটা হয়েছে যে মিসেস হডসন ওনার বাসায় থাকতে দিছে হচ্ছে মিস্টার মার্কসকে, বলতেছে যে তুমি আমার বাসায় লজার হিসেবে থাকো, ঠিক আছে, তুমি 3 বেলা খাবার দাবার খাবা, একটু লুক আফটার করবা, এটা তাকে থাকতে দিছে। তো মিসেস মার্কসের তোমার ব্যবহারে উনি খুব সন্তুষ্ট হয়ে গেছে এবং উনি পরবর্তীতে লজারের নামে উনি জমি লিখে দিছে। মিসেস হডসন বলতেছে যে ডিড করে যে আমি তোমাকে আমার জমিটা ট্রান্সফার করে দিলাম, বাট আমি মারা যাওয়ার আগ পর্যন্ত এই জমিতে থাকবো, ঠিক আছে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত এই জমিতে থাকবো, তারপরে তুমি এটা তোমার এক্সক্লুসিভলি ব্যবহার করতে পারবা। কিন্তু জমি তো মিসেস হডসন দিয়ে দিছে টু মার্কস। এখন মার্কস কি করছে, এই জমিটা আবার এখন বিক্রি করে দিয়েছে টু টি। এখন টি এসে বলতেছে হডসনকে যে তোমাকে আমি জমি থেকে বের করে দিব। এখন তো হডসন ঝামেলার মধ্যে পড়ে গেছে, সে বলতেছে তো রেজাল্টিং ট্রাস্ট হবে, আমার জমি আমি এখন ফেরত চাই, আমি তো মার্কসকে দিয়েছিলাম, মার্কস তো আমাকে কোনো কনসিডারেশন দেয় নাই, তারপর হচ্ছে আমি তো তাকে এটা গিফট হিসেবে দেইনি, এবং কারণ আমি গিফট হিসেবে দিইনি কারণ এখানে তো আমি বলেছি যে আমি মৃত্যু পর্যন্ত এখানে থাকবো। আর হচ্ছে আমাদের সম্পর্কটা তো এরকম হাজব্যান্ড ওয়াইফ, তারপরে হচ্ছে ফাদার চাইল্ড এবং গার্ডিয়ান ওয়ার্ডের মধ্যে পড়ে না, আমি তো এটা ফেরত পাবো। তখন এখানে মার্কসের পরে যে আসছে টি, তারা বলতে চাচ্ছে না জমির ক্ষেত্রে তো আর রেজাল্টিং ট্রাস্ট হবে না। এই দেখো যে কেস আছে আলিয়ান খান কেস, লোহিয়া কেস, বলতেছে জমি জমার ক্ষেত্রে রেজাল্টিং ট্রাস্ট হবে না। কিন্তু লর্ড জাস্টিস রাসেল বলল যে না, যদি যদি বলে থাকে এখানে যেরকম আমাদের মিসেস হডসন এক্সপ্রেসলি বলছে যে জমিটা কিন্তু তুমি আমার জন্য হোল্ড করবা, তাহলে এখানে কেন হবে না রেজাল্টিং ট্রাস্ট? এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে তো এটা এক্সপ্রেস ট্রাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এক্সপ্রেস ট্রাস্ট হিসেবে এটা তো ভ্যালিড হবে না, কারণ এক্সপ্রেস ট্রাস্ট হিসেবে এটা ভ্যালিড হবে না, এটা রেজাল্টিং ট্রাস্টই হবে। এটা হচ্ছে এক্সপ্রেস স্টেটমেন্টের মাধ্যমে অ্যারেস্ট করছে হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট, কারণ এটা এক্সপ্রেস ট্রাস্ট হবে না এই জন্য যে এক্সপ্রেস ট্রাস্টের জন্য সেকশন 53 সাবসেকশন 1B বলতেছে যে যদি প্রপার্টি যদি ল্যান্ড হয় তাহলে তো এটা ওরালি ক্রিয়েট করা যাবে না। আমরা যদি এটা এক্সপ্রেস ট্রাস্ট বলি তাহলে তো আমরা বিপদে পড়ে যাব।
এটাতে এক্সপ্রেস ট্রাস্ট তো হবে না। এখানে মিসেস হডসন যদি এক্সপ্রেসলি বলে যে তুমি আমার জন্য জমিটা হোল্ড করবা, এক্সপ্রেস ট্রাস্ট হতে গেলে তো 53(1)(b) অনুযায়ী রিটেন ডকুমেন্টস হবে, এখানে রিটেন ডকুমেন্টস নাই। সো কোর্ট বলছে যে এক্সপ্রেস স্টেটমেন্টের মাধ্যমে রেজাল্টিং ট্রাস্ট হবে, বিকজ ওনার যে ইন্টেনশন ছিল যে তুমি ওনার জন্য হোল্ড করবে, এখানে উনি বলে দেওয়া আছে যে এ রেজাল্টিং ট্রাস্ট ফর দ্য গ্র্যান্টর শ্যাল নট বি ইমপ্লাইড। এটা এখন আর ইমপ্লাইড হবে না, মানে এই জিনিসটা তোমার আমরা আগের মতো এরকম হবে না। বাট যদি এটা বলে দেয় মেয়ারলি বাই রিজন অফ প্রপার্টি এক্সপ্রেস টু বি ফর দ্য বেনিফিট অফ দ্য গ্র্যান্টি, কিন্তু এরকম যদি কোনো এক্সপ্রেস স্টেটমেন্ট থাকে স্টিল রেজাল্টিং ট্রাস্ট হতে পারে। তাহলে আমরা দেখলাম যে লোহিয়ান আলী ভার্সেস খান, এই দুইটা কেস বলতেছে ল্যান্ডের ক্ষেত্রে রেজাল্টিং ট্রাস্টের অ্যারেস্ট করার কোনো সুযোগ নাই, কিন্তু একাডেমিক ওপিনিয়ন এবং হডসন ভার্সেস মার্কস বলতেছে যে না, জেনারেলি হবে না, কিন্তু যদি জমি জমা ট্রান্সফার করার সময় এরকম ভাবে বলে দেয় তাহলে তো হতে পারে। এখন এটা সমাধান কি হবে? সমাধানটা করে দিছে ওই যে লর্ড সামসন, বিখ্যাত একজন জাজ, যিনি একাধারে মিউজিশিয়ান, একাধারে হচ্ছে হিস্টোরিয়ান। হ্যাঁ, উনি হচ্ছে মানে ইংল্যান্ডের সবচেয়ে বেশি ইনকাম করা ব্যারিস্টারদের মধ্যে একজন, মানে $1,000,000 ওনার হচ্ছে গিয়ে ফিজ। হ্যাঁ, মাল্টি ট্যালেন্টেড একজন লোক হচ্ছে লর্ড সামসন। উনি শুধু ইংল্যান্ডেরই জাস্টিস তা না, এখন রিটায়ারমেন্টের পরে উনি হংকং এর কোর্টেরও জাস্টিস। ব্রিলিয়েন্ট লোক। উনি এটা সমাধান করে দিচ্ছে কোম্পানি লয়ের একটা কেসে, প্রেস্টন পেড্রোডেল, যেটা আমরা লিফটিং দ্য ভেলের সময় আমরা পড়েছিলাম। এই কেসের ঘটনাটা ছিল হচ্ছে যে মিস্টার মাইকেল প্রেস্ট, অনেক ধনী একজন ব্যক্তি মাইকেল প্রেস্ট, এবং ওনার ওয়াইফ, হ্যাঁ ওনার ওয়াইফ হচ্ছে গিয়ে মিসেস প্রেস্ট। তো ওনার সাথে ওনার হয়ে গেছে হচ্ছে ডিভোর্স। এখন ডিভোর্স হওয়ার পরে উনি লন্ডনে যে যে বাসাটায় থাকে ম্যাট্রিমোনিয়াল হোম, এটার উনি 50% ক্লেম করতেছে মিসেস প্রেস্ট, যেটা দিতে মিস্টার মাইকেল প্রেস্টের কোনো আপত্তি নাই। কারণ উনি বলতে চাচ্ছে যে ইংল্যান্ডের নিয়ম অনুযায়ী ডিভোর্সের পরে প্রপার্টি সমান সমান ভাগ হয়, এটার উনি 50% দিতে রাজি আছে, এটারও প্রায় কয়েক মিলিয়ন। কিন্তু মিসেস প্রেস্ট বলতে চাচ্ছে যে আমি তো শুধু এই প্রপার্টি নিয়েই মানে স্যাটিসফাইড না, মাইকেল প্রেস্ট তোমার অনেক আরো প্রপার্টি আছে ইংল্যান্ডে, তোমার আরো 8-10টা বাড়ি আছে ইংল্যান্ডে, ওই বাড়িগুলোরও আমি চাচ্ছি হচ্ছে গিয়ে 50%। কিন্তু মাইকেল প্রেস্ট বলতেছে এই বাড়িগুলো তো আমার না, এই বাড়িগুলো তো কোম্পানির নামে, কোম্পানি ইজ দ্য ওনার অফ দ্য প্রপার্টিস, কোম্পানি হচ্ছে এই বাড়িগুলোর ওনার। যতগুলা বাড়ি আছে এখানে সবগুলা বাড়ি হাউস 1 2 3 4 5 এর কোম্পানি মালিক, কোম্পানির নামে রেজিস্টার। কোম্পানি আর আমি তো আলাদা ব্যক্তি, কর্পোরেট পার্সোনালিটি। তাহলে এই বাড়িগুলো কোম্পানির নামে তোমার রেজিস্টার করা, কোম্পানির নামে ট্রান্সফার করা। ক্লিয়ার? এখন যদি আমরা অ্যাপ্লাই করি হচ্ছে কর্পোরেট পার্সোনালিটি প্রিন্সিপাল, তাহলে মিসেস প্রেস্ট এই জমিগুলোর কোনো অংশ পাবে না। উনি শুধু যে বাড়িটা হচ্ছে মিস্টার প্রেস্টের নামে ছিল ওই বাড়িটার উনি 50% পেয়ে যাবে। ঠিক আছে? এখন আমাদের লর্ড সামসন এখানে যে জিনিসটা নিয়ে আসলো যে এখানে কি ভেল লিফট করা যাবে কিনা। তো এখানে ভেল লিফটিং এর কোর্ট বলছে না, ভেল লিফট তো করা যাবে না, ভেল লিফটিং ইজ নট পসিবল, কারণ ভেল কোম্পানি এবং আলাদা পার্সোনালিটি হচ্ছে মিস্টার মাইকেল প্রেস্ট। এই বিল্ডিং গুলা হচ্ছে কোম্পানির, এই হাউস গুলা হচ্ছে কোম্পানি, এটার 50% আমরা ভেল লিফটের জন্য যে দুইটা কারণ আছে, ইভেশন অফ লায়াবিলিটি এবং কনসিলমেন্ট অফ লায়াবিলিটি, কোনো প্রিন্সিপালই এখানে অ্যাপ্লাই করে না। আমরা সালেমান প্রিন্সিপাল ফলো করবো, ভেল লিফট করা যাবে না, ভেল লিফটিং শুড বি ইউজড অ্যাজ এ লাস্ট রিসোর্ট। বাট অনেক চালাক লোক লর্ড সামসন, উনি বলতেছে যে আচ্ছা মিস্টার মাইকেল প্রেস্ট, আপনি যে এই আপনার বাড়িগুলা যেগুলো আপনার নামে ছিল এগুলা যে আপনি কোম্পানিকে দিয়ে দিছেন, আপনি কি কোম্পানিকে গিফট হিসেবে দিয়েছেন? নো। আপনি কোম্পানি আপনাকে কি কোনো কনসিডারেশন দিয়েছে? নো। কোম্পানির সাথে আপনার সম্পর্ক কি হাজব্যান্ড ওয়াইফ অথবা প্যারেন্টস চাইল্ড অথবা গার্ডিয়ান ওয়ার্ডের মতো? নো। তাহলে তো আপনি আপনার জন্য কোম্পানি হাউসগুলো আপনার জন্য হোল্ড করতেছে,
তাহলে কোম্পানি হচ্ছে এখানে রেজাল্টিং ট্রাস্টি, আপনার জন্য কোম্পানি হোল্ড করতেছে। যেহেতু আপনার জন্য কোম্পানি প্রপার্টিগুলো হোল্ড করতেছে, 1 টাকাও কোম্পানি আপনাকে দেয় নাই, তাহলে এই প্রপার্টিগুলো এখন আপনারই আছে, তাহলে এটার 50% এখন মিসেস প্রেস্টকে দেন। তাহলে লর্ড সামসন প্রপার্টিগুলো ঠিকই দিল মিসেস প্রেস্টকে, কিন্তু দিল হচ্ছে কোন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে? রেজাল্টিং ট্রাস্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই করে। উনি কোম্পানি লয়ের বেল লিফট করেনি। তাহলে কোম্পানি লয়ের বেল লিফটিং এর মাধ্যমে উনি প্রপার্টি দেয় নাই হচ্ছে টু মিসেস প্রেস্ট, উনি দিছে রেজাল্টিং ট্রাস্টের প্রিন্সিপাল অ্যাপ্লাই করে। কারণ এই জমিগুলো যখন আপনি ট্রান্সফার করেছিলেন আপনার কাছ থেকে টু দ্য কোম্পানি, কোম্পানি যদি আপনাকে 1 টাকাও পে করতো তাহলে এটা কনসিডারেশন হয়ে যেত, তাহলে আর প্রপার্টিগুলো কোম্পানির হয়ে যেত, সালেমান প্রিন্সিপাল অ্যাপ্লাই করতো, এটার কোনোভাবেই আর আপনার প্রপার্টি হিসেবে ট্রিট করার কোনো স্কোপ ছিল না। তাহলে এই কেসটা একটা ল্যান্ডমার্ক ডিসিশন নিয়ে আসলো, এবং এই কেসে বললো যে সেকশন 60 সাবসেকশন 3 কোনোভাবেই বলতেছে না হচ্ছে যে তোমার ল্যান্ড ট্রান্সফার করে ফেলে রেজাল্টিং ট্রাস্টার হবে না, হতে পারে। এবং পরবর্তীতে 2017 সালে ন্যাশনাল ক্রাইম এজেন্সি অ্যান্ড ডং কেস এসে বলল যে এই দুইটা কেস তো রংলি ডিসাইডেড, লোহিয়ান আলী ভার্সেস খান। তাহলে 1925 সালের আগের সিচুয়েশনই ভালো ছিল, ওইটাই ফলো করতে হবে। তার মানে হচ্ছে কি, যে ল্যান্ড যদি কেউ কাউকে ট্রান্সফার করে সেই ক্ষেত্রে রেজাল্টিং ট্রাস্ট ক্যান অ্যারাইজ। শুধু যেটা করতে হবে যে ওই ট্রান্সফার করার সময় যদি বলে দেয়, যে ল্যান্ড ট্রান্সফার করে যদি এমনি ট্রান্সফার করে দেয় তাহলে তো এটা ওয়াইর হয়ে যাবে, রেজাল্টিং ট্রাস্ট আর হবে না। কিন্তু এক্সকে দেখাইতে হবে এভিডেন্স যে আমি তাকে ট্রান্সফার করেছিলাম, বাট আমি তো তাকে মুখে বলেছিলাম যে সেজন্য এটা আমার জন্য হোল্ড করে, তাহলে অবশ্যই রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ করতে পারে। সেকশন 60 সাবসেকশন 3 এর অবজেক্টিভ এটা ছিল না যে জমি একবার ট্রান্সফার করে দিলে এটার কখনোই ফেরত পাওয়া যাবে না। ঠিক আছে, পার্লামেন্টের ইন্টেনশন ছিল যে কেউ যদি কাউকে জমি ট্রান্সফার করে দেয় তাহলে যেন তোমার এটা আবার মানে চালাকি করে 2 নাম্বারি করে যেন আবার এটা ফেরত না নিতে পারে। জেনারেলি ট্রান্সফার করে দিলে যাকে ট্রান্সফার করছে তার জমি হয়ে যাবে, নাহলে তো এটা খুব ঝামেলা হবে। কাউকে ট্রান্সফার করে কয়েকদিন পরে বলবে যে না ভাই আমার তো ইন্টেনশন ছিল না, রেজাল্টিং ট্রাস্ট। জমি ট্রান্সফার করলে এটা জেনারেলি ট্রান্সফারই হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে ট্রান্সফারের রেসপন্সিবিলিটি। তুমি দেখাও ট্রান্সফার করার সময় তুমি কি বলে রাখছিলা যেই কারণে এখানে রেজাল্টিং ট্রাস্ট হবে। তুমি যদি এরকম কোনো এভিডেন্স দেখাতে পারো অবশ্যই আমরা এখানে রেজাল্টিং ট্রাস্ট ইম্পোজ করব, যেটা মিসেস হডসনের ফেভারে কাজে লাগছে। মিসেস হডসন তার লজারকে বলে দিছিল কিন্তু যে আমি তোমাকে কিন্তু জমিটা দিচ্ছি, বাট আমি কিন্তু সারা জীবন এখানে থাকবো, আমি মারা যাওয়ার পর এই প্রপার্টিটা তোমার হবে, তুমি এটা ইউটিলাইজ করতে পারবা। তাহলে where the transferor establishes that he has intended no gift, then section 60 subsection 3 does not prevent the finding of a resulting trust. সে যদি বলে দিতে পারে যে এখানে যে আমি তো তাকে গিফট হিসেবে দেইনি, অথবা এটা ছিল একটা টেম্পোরারি ট্রান্সফার, হ্যাঁ, বা একটা লাইফ টাইম অ্যারেঞ্জমেন্ট, তারপরে তার কাছে প্রপার্টিটা ট্রান্সফার হবে, তাহলে অবশ্যই এখানে রেজাল্টিং ট্রাস্ট ক্যান অ্যারাইজ। তাহলে আমরা বলতে পারি যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি অ্যান্ড ডং কেসের যে এক্সপ্লানেশন, ইট ইজ ভেরি মাচ অ্যাকসেপ্টেবল এক্সপ্লানেশন, যে দিস ইজ এ সেন্সিবল রিডিং অফ সেকশন 60 সাবসেকশন 3, এবং এটা আগের যে ইনকনসিস্টেন্ট প্রিন্সিপালগুলো ছিল লোহিয়া আলী ভার্সেস খান, এটাকে ওভাররুল করে দিয়েছে। তাহলে এখন আমাদের এই কেসের রেশিওটা কি দাঁড়াবে? ইফ দেয়ার ইজ সাফিসিয়েন্ট এভিডেন্স দ্যাট দ্য অ্যাপারেন্ট ডোনার ডিড নট ইন্টেন্ড টু মেক এ গিফট টু দ্য রিসিপিয়েন্ট, a trust will arise in donor's favor. ঠিক আছে, তাহলে এরকম যদি কোনো এভিডেন্সটা রেখে দেয়। তাহলে কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখো এখানে, যে আমাদের এই দুইটা প্রিন্সিপালের ক্ষেত্রে, যে ভলান্টারি ট্রান্সফার অফ প্রপার্টি, পার্সোনাল প্রপার্টির ক্ষেত্রে তো জাস্ট 3 লাইন, আর রিয়েল প্রপার্টির ক্ষেত্রে জাস্ট লটা তোমার বিফোর 1925, আফটার 1925, আর এখন যেটা হচ্ছে গিয়ে রিসেন্ট প্রিন্সিপাল যেটা চলে আসলো ফ্রম দ্য কেস অফ Prest and Pedrodel and National Crime Agency and DOM.
স্যার একটা কোয়েশ্চেন ছিল একটু। হুম। স্যার এই যে হডজন অ্যান্ড মার্কসের যে কেসটা, স্যার এখানে তো ট্রান্সফারের এটা বলে নাই ট্রান্সফারকে যে মার্কস হচ্ছে ওর জন্য মানে ট্রাস্টি হিসেবে হোল্ড করবে। ও তো শুধু বলছে যে শি উইল লিভ ইন দ্য হাউস লাইফ লং। তো এইটা আর ওইটা কি সেম দুইটা জিনিস? হ্যাঁ, ওই যে লাইফ লং যে হোল্ড করবে বলছে, হ্যাঁ, তাহলে এটাই তো হচ্ছে সাফিসিয়েন্ট এভিডেন্স যে তার ডোনারের ইন্টেনশন ছিল না হচ্ছে তাকে তোমার এবসলিউট গিফট হিসেবে দিয়ে দেওয়ার, যে লাইফ টাইম পর্যন্ত তুমি আমার জন্য হোল্ড করবা, তারপরে এটা তোমার হবে। তাহলে এ ট্রাস্ট উইল অ্যারাইজ ইন ডোনার্স ফেভার, মিসেস হডসনের ফেভারে। ঠিক আছে? তাহলে আরেকটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিই, তাহলে জিনিসটা দেখবা যে আরেকটু তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। সেটা হলো যে এখন এক্স ওয়াই কে যেটা করলো যে তার নামে সে একটা অ্যাপার্টমেন্ট ট্রান্সফার করে দিয়েছে। ঠিক আছে? যে এক্স বলতেছে হচ্ছে ওয়াই কে যে তোমার আমার কানাডার অ্যাপার্টমেন্ট যেটা, এই অ্যাপার্টমেন্টটা আমি তোমাকে ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে? যে তোমার ওয়াই কে এসে ট্রান্সফার করে দিয়েছে। তাহলে এক্স যদি ওয়াই কে এটা ট্রান্সফার করে দেয়, তাহলে ওয়াই উইল বিকাম দ্য ওনার অফ দ্য প্রপার্টি। সেকশন 60 সাবসেকশন 3 বলতেছে যে কেউ যদি কাউকে জমি ট্রান্সফার করে দেয় হচ্ছে বাই ডিড, বাই রেজিস্ট্রেশন, তাহলে যার নামে ট্রান্সফার করেছে হি অর শি উইল বিকাম দ্য ওনার অফ দ্য প্রপার্টি। ওয়াই ওনার হয়ে গেল, কোনো সমস্যা নেই। এখন তোমার এক্স ওয়াই কে বলতেছে হচ্ছে আমি তোমাকে একটা অ্যাপার্টমেন্ট ট্রান্সফার করতেছি, বেগমপাড়ার একটা অ্যাপার্টমেন্ট আমি তোমাকে ট্রান্সফার করতেছি। কারণ কি, যে আমাকে খুঁজতেছে হচ্ছে গিয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি, যে এই জমিটা আমি ট্রান্সফার করেছি হচ্ছে ইলিগেলি, বা টাকা পয়সা আমি ইলিগেলি কানাডাতে ট্রান্সফার করেছি, সো আমাকে খুঁজতেছে হচ্ছে গিয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি। আমি তোমাকে ট্রান্সফার করতেছি এই জন্য যে তারা যখন খুঁজবে দেখবে যে আমার নামে আসলে কোনো অ্যাপার্টমেন্ট নাই ইন কানাডা। ঠিক আছে? কিন্তু যখন তারা খুঁজে পাবে না, তাদের যখন ইনভেস্টিগেশন শেষ হয়ে যাবে, তখন কিন্তু ওয়াই তুমি আবার আমাকে অ্যাপার্টমেন্টটা ফেরত দিয়ে দিবা। তাহলে এদের মধ্যে কিন্তু ডিড হয়ে গেছে। ডিডে কিন্তু লেখা আছে সেটা একটাই জিনিস, সেটা হচ্ছে কি এক্স ওয়াই কে অ্যাপার্টমেন্ট দিয়ে দিচ্ছে। তাহলে সেকশন 60 সাবসেকশন 3 অনুযায়ী ডিডের মধ্যে কিন্তু কিছু বলা নাই, তার মানে ওয়াই উইল বিকাম দ্য ওনার অফ দ্য প্রপার্টি। কিন্তু এখানে তো এক্স বলে দিয়েছে যে এটা তো একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, যতদিন পর্যন্ত ন্যাশনাল ক্রাইম এজেন্সি খুঁজবে আমার প্রপার্টি আছে কিনা, ততদিন পর্যন্ত তোমার কাছে থাকবে। যেই তাদের ইনভেস্টিগেশন কমপ্লিট, আমার ক্লিন আমি পেয়ে যাব সিগন্যাল, তখন আবার তুমি কিন্তু দিয়ে দিবা। তাহলে এখানে কিন্তু হবে হচ্ছে গিয়ে রেজাল্টিং ট্রাস্ট। এটা এখন ব্যাক করে মানে ওয়াই এটা হোল্ড করবে হচ্ছে এক্স এর জন্য। আর তখন এক্স বলতে পারবে যে আমি তো তাকে ট্রান্সফার করেছিলাম, ওয়াই তো আমাকে কোনো কনসিডারেশন দেয় নাই, আমি ওয়াইকে গিফট হিসেবেও দেই নাই, এবং তার সাথে আমার সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ, ফাদার চাইল্ড, গার্ডিয়ান ওয়ার্ডের মতো না, হ্যাঁ, ওই রিলেশনশিপের মধ্যেও পড়ে না। আর ওয়াই যদি বলতে চায় যে সেকশন 60 সাবসেকশন 3 জমি একবার ট্রান্সফার করলে তো এটা যাকে ট্রান্সফার করছে তার হয়ে যায়, হ্যাঁ, তখন আমাদের এক্স বলবে যে জেনারেলি জমি একবার কাউকে ট্রান্সফার করে তার হয়ে যায়, বাট আমি তো এখানে একটা এক্সপ্রেস স্টেটমেন্ট করে রেখেছিলাম, আমার যে ইন্টেনশনটা ছিল যে এটা টেম্পোরারি, এটা তো এখানে বলাই ছিল। সো ইফ দেয়ার ইজ সাফিসিয়েন্ট এভিডেন্স, এটা দেখাইতে হবে, না দেখাইতে পারলে কিন্তু জমি চলে গেছে একবার, আর এটা ফেরত পাওয়া যাবে না। তাহলে সাফিসিয়েন্ট এভিডেন্স অবশ্যই ডোনারকে রাখতে হবে। তাহলে দেয়ার উইল অলমোস্ট অলওয়েজ বি সাফিসিয়েন্ট এভিডেন্স টু প্রুভ দ্য ইন্টেনশন অফ দ্য অ্যাপারেন্ট ডোনার, ইভেন ইফ ইট ইজ অনলি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হোয়াট হি অর শি প্রবাবলি ইন্টেন্ডেড। ক্লিয়ার জিনিসটা? বুঝতে কোনো সমস্যা আছে কিনা দেখো।
এখন আরেকটা জিনিস এখানে ডোনার আর এখানে আমাদের এই দুজনের মধ্যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে আসবে। আর একটা জিনিস আমাদের ওয়াই বলবে যেন ফেরত না দেওয়া লাগে, যে তুমি তো একটা মানে করাপ্ট পারসন, তুমি তো জমিটা যেন তোমাকে ন্যাশনাল ক্রাইম এজেন্সি ধরতে না পারে এই জন্য তুমি আমাকে দিয়েছিলে, আমি কিন্তু তাদেরকে ইনফর্ম করে দিব। তো তুমি তাকে ইনফর্ম করার যেটাই করো এটা ভিন্ন বিষয়। ন্যাশনাল ক্রাইম এজেন্সি যদি আমাকে ধরে এটার জন্য আমার জেল হবে, এটা ভিন্ন জিনিস, এই লিগ্যালিটি শাস্তি অন্য। কিন্তু এর মানে এই না যে তুমি জমি রেখে দিতে পারবা, তুমি সেকশন 60 সাবসেকশন 3 এর আন্ডারে তুমি জমি রাখতে পারবা না। আর যেহেতু আমি এক্সপ্রেস স্টেটমেন্ট করেছিলাম, তাহলে এটাও বলে দিয়েছি ইন দ্য কেস অফ পাটেল এন্ড মির্জা কেসে যে ইলিগেলিটি একটা ভিন্ন জিনিস, ইলিগেলিটিকে ব্যবহার করে ট্রান্সফারে প্রপার্টি রেখে দিতে পারবে না, ট্রান্সফারারকে এটা ফেরত দিতেই হবে। তুমি ইলিগেলিটিকে আনতে পারবে, ইলিগেলিটির জন্য তো তার অন্য পানিশমেন্ট আছে। হ্যাঁ, সে যদি তোমার ইলিগেলিটি করে থাকে তার জন্য এটা আলাদা পানিশমেন্ট, আলাদা জেল জরিমানা তার যেটা হবে এটা তার হবে। আচ্ছা, লাস্ট একটা পয়েন্ট দেখে আজকে আমরা শেষ করে ফেলি, কারণ অলরেডি 11:30 বেজে গেছে। সেটা হলো যে পারচেজ ইন দ্য নেম অফ অ্যানাদার। তাহলে আমরা জানি যে প্রিজন রেজাল্টিং ট্রাস্ট হচ্ছে দুই ধরনের। এই পুরোটাই আমি দিয়ে দিব গ্রুপে, যতটুকু আজকে আমরা পড়তেছি। পারচেজ মানে রেজাল্টিং ট্রাস্ট, তাহলে এটার সাথে এটার পার্থক্যটা কি কে বলতে পারবা? ভলান্টারি কনভেন্সের সাথে পারচেজ মানির পার্থক্যটা কি? স্যার ভলেন্টারি কনভেন্সে হচ্ছে প্রপার্টিটা আগে থেকেই থাকে ট্রান্সফারের কাছে, ওইটাই ট্রান্সফার করে দেয়। আর পারচেজ মানিতে হচ্ছে ট্রান্সফারের টাকা দেয়, ওই টাকা দিয়ে ট্রান্সফারই হচ্ছে এই অ্যাসেটস গুলা কিনে। কিনে, হ্যাঁ। তাহলে এখন এই পারচেজ মানির ক্ষেত্রে লটা একদম আরো সহজ। পারচেজ মানির ক্ষেত্রে খুবই সহজ এই জন্য যে এক্স যদি ওয়াই কে টাকা দেয় কোনো কিছু কেনার জন্য, হ্যাঁ, সে তাকে 90,000 পাউন্ড দিল, হ্যাঁ, যে কোনো কিছু কেনার জন্য, এটা পার্সোনাল প্রপার্টি হোক, হ্যাঁ, এটা একটা কোনো একটা মেশিন হোক, হ্যাঁ, কোনো একটা গাড়ি হোক, অথবা কোনো একটা অ্যাপার্টমেন্ট হোক বা ল্যান্ড হোক, যেটাই হোক না কেন, যদি ট্রান্সফার করে এখানে একটা রুলই অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে যে যে টাকাটা দিচ্ছে আর যার নামে প্রপার্টিটা কিনা হচ্ছে, রিয়েল প্রপার্টি হোক অথবা পার্সোনাল প্রপার্টি হোক, যার নামে কিনা হচ্ছে, কিনার পরে ওই ব্যক্তি, ওই ওয়াই ব্যক্তিটা এটা এক্স এর জন্য হোল্ড করবে। কারণ টাকা তো আমি দিছি, টাকা যেহেতু আমি দিয়েছি, সুতরাং জিনিস তোমার হবে না, গাড়ি তোমার হবে না, অ্যাপার্টমেন্ট তোমার হবে না, মেশিন তোমার হবে না, কোনোভাবেই হবে না, আনলেস তুমি তিনটার যে কোনো একটা দেখাইতে পারো এক্সেপশন। ওই তিনটার যে কোনো একটা এক্সেপশন, যে আনলে যদি দেখাতে পারে যে তাকে গিফট হিসেবে দিয়েছিল, অথবা সে এটার জন্য কোনো কনসিডারেশন দিয়েছিল, অথবা তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ওই তিনটার যে কোনো একটা সম্পর্ক। তাহলে এখানে কিন্তু রুলটা খুব সহজ করে দেওয়া হয়েছে। এটা পার্সোনাল প্রপার্টির জন্য সেম রুল। পার্সোনাল প্রপার্টির জন্য হচ্ছে গিয়ে রেজাল্টিং ট্রাস্ট হবে। কেসের নাম হচ্ছে ফোকস অ্যান্ড পাস্কো কেস, অথবা হচ্ছে ডায়ার অ্যান্ড ডায়ার কেস। যে টাকা দিচ্ছে তার জন্য তোমার হোল্ড করবে হচ্ছে যার নামে প্রপার্টিটা কিনা হয়েছে সেই। হোয়ার এ পার্সন পেইজ পারচেজ মানি ফর প্রপার্টি অ্যান্ড হ্যাজ পুট টু অ্যানাদার্স নেম, গাড়িটা কিনে রেজিস্ট্রেশন হলো আরেকজনের নামে, মেশিনটা আরেকজনের নামে, হ্যাঁ, তাহলে ওই লোকটা যে টাকাটা দিয়েছে তার জন্য এটা হোল্ড করবে। কিন্তু তিনটার যে কোনো একটা এক্সেপশন অ্যাপ্লাই করলে, যদি টাকা দিয়ে দেয় অথবা গিফট হয়ে যায়, তাহলে কিন্তু আর হবে না। রিয়েল প্রপার্টির জন্য সেম প্রিন্সিপাল, এখানেও রেজাল্টিং ট্রাস্ট হবে। যে এক্স যদি ওয়াই কে টাকা দেয় হচ্ছে জমি কেনার জন্য, হ্যাঁ, অ্যাপার্টমেন্ট কেনার জন্য, কটেজ কেনার জন্য, তাহলে সেক্ষেত্রেও তার জন্য এটা হোল্ড করবে। ক্লিয়ার? এখন অনেক সময় দেখা দেখা যায় যে তিনজন মিলে একসাথে জমি কিনে, এ বি সি তিনজন মিলে একটা জমি কিনলো, সবাই 50,000 পাউন্ড করে দিচ্ছে, এবং কিন্তু সি এর নামে রেজিস্ট্রেশন হয়েছে। তাহলে এখন তার মানে না যে সি মালিক হয়ে যাবে, কারণ এ আর বি তো টাকা দিচ্ছে এবং সি এর নামে রেজিস্ট্রেশন হয়েছে। আমরা কিন্তু এটা সেকেন্ড ইয়ারে পড়েছিলাম। এটাই হলো পারচেজ মানে রেজাল্টিং ট্রাস্ট, যেটা আমরা ইমপ্লয়েড ট্রাস্ট চ্যাপ্টারে পড়ছিলাম। যে তিনজন মিলে যদি টাকা দেয় আর একজনের নামে যদি রেজিস্ট্রেশন হয়, তাহলে এ আর বি বলতে পারবে যারা এইখানে তো আছে ইমপ্লয়েড ট্রাস্ট। কেন? কারণ আমরা তো জমি কেনার সময় টাকা দিয়েছিলাম। তাহলে জমিটা যখন বিক্রি করা হবে, বিক্রয় মূল্যের 1/3 পাবে এ, 1/3 পাবে বি, 1/3 পাবে সি। তাহলে সি যদিও তার নামে জমিটা রেজিস্ট্রেশন হয়েছে, সে এটা এ এবং বি এর জন্য হোল্ড করবে, কারণ এ আর বি টাকাটা সি কে গিফট হিসেবে দেয় নাই,
সি এটার জন্য কোনো কনসিডারেশন দেয় নাই, এবং তাদের মধ্যে সম্পর্কটা ওই 3টা রিলেশনের মধ্যে পড়তেছে না। ক্লিয়ার জিনিসটা? তাহলে পারচেজ মানির ক্ষেত্রে এটা আমরা দেখে ফেললাম যে সিমিলার প্রিন্সিপাল। এগুলো আমরা কিন্তু সেকেন্ড ইয়ারে পড়েছিলাম, কার্লি এন্ড পার্কস, লাস্কার এন্ড লাস্কার, স্টেক এন্ড ডাউডেন পড়েছিলাম না আমরা সেকেন্ড ইয়ারে ল্যান্ড লতে, যদি মনে থেকে থাকে আর কি। আচ্ছা, তাহলে এখন এতটুকু পর্যন্ত আমি আপলোড করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আচ্ছা এটাও দেখে ফেলতে পারি আমরা অল্প একটু, যে আচ্ছা রিভার্টিং রেজাল্টিং ট্রাস্ট। অলরেডি তো আমরা কিছু মেথড দেখছি রিভার্ট করার জন্য। রেজাল্টিং ট্রাস্ট কিভাবে জানি রিভার্ট করা যায়, কিভাবে স্যার রিভার্ট করা যায়? স্যার ওই হ্যাঁ, যে গিফট, কনসিডারেশন অথবা ওই যে 3টা রিলেশনশিপ। তিনটার যে কোনো একটা রিলেশনশিপ। ঠিক আছে, এই রিভার্টিং প্রসেসটা আমরা যদি নেক্সট ক্লাসে দেখে ফেলতে পারি, তাহলে আমাদের এসএ কোশ্চেনে যেতেও কোনো বাধা হবে না। ঠিক আছে, তো এই তিনটা ওয়েতে তোমার ইয়ে করা যায়, খণ্ডন করা যায়, যে বাই গিভিং এভিডেন্স অফ আদার সার্কামস্টেন্সেস, মানে এখানে সে দেখাবে হচ্ছে যে কোনো গিফট ছিল বা আমি কোনো কনসিডারেশন দিয়েছি, অথবা সম্পর্কটা দেখাবে। তাহলে দুইটা ভাবে খণ্ডন করা যায়। আদার সার্কামস্টেন্সেস বলতে বোঝাচ্ছে যে ভাই কন্ট্রাক্ট ছিল, অথবা ছিল হচ্ছে গিয়ে মানে গিফট, অথবা দেখাবে হচ্ছে রিলেশনশিপ। তাই এটা একদম সহজ, নিজেরাও পড়ে ফেলতে পারবা। তারপর আমি এটা গ্রুপে আপলোড করে দিলেন, একটু দেখে ফেললা যেন আমরা নেক্সট ক্লাস এটা করে ফেলতে পারি। তাহলে আমরা একটা এক্সট্রা ক্লাস নিব স্যাটারডেতে, ওই এক্সট্রা ক্লাসে আমরা এটা কমপ্লিট করে ফেলব। ঠিক আছে, তাহলে কালকে ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে।